দেখে একটু কষ্ট করে জানাবেন যে আমি যে স্ক্রিনটা শেয়ার করতেছি স্ক্রিনটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আর হচ্ছে আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছেন কিনা, একটু কষ্ট করে জানাবেন। উম, আচ্ছা, আমাদের হচ্ছে এটা উইন্টার অনলাইন প্রিন্যাটাল কনফারেন্সের আজকে তৃতীয় পর্ব। আপনাদের সাথে আছি আমি আমাতুল্লাহ। আমি একজন সার্টিফাইড চাইল্ড বার্থ এডুকেটর এবং দোলা আমানি বার্থ থেকে, এবং দোলা হিসাবে কাজ করতেছি রৌদ্রময় স্কুলের সাথে। এছাড়াও আমি একজন একজন লেখিকা আলহামদুলিল্লাহ। রৌদ্রময়ী সবগুলা বইয়ে আমার লেখা আছে, এছাড়াও অন্যান্য বইয়েও আমার লেখা আছে। এবং আমার প্রথম মৌলিক বই হচ্ছে বৃষ্টি ভেজা বিকেলে, যেটা প্রকাশিত হয়েছে মোহাম্মদ পাবলিকেশনস থেকে। আর ব্যক্তি জীবনে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে দুইজন বিউটিফুল বাচ্চা দিছে। দুইজন দুইজনই টডলার ফেসে আছে আলহামদুলিল্লাহ। তো বলা যায় যে একটা রোলার কোস্টার লাইফ আমার আলহামদুলিল্লাহ। তো আসেন শুরু করা যাক আজকে। আজকে আমাদের টপিক হচ্ছে আনভেইলিং লেবার অ্যান্ড বার্থ। এই টপিকে মূলত আমরা লেবার এবং বার্থ সম্পর্কে আলোচনা করব, যে সবকিছু ডেঞ্জার সাইন বা সবকিছু ওভারঅল আলোচনা করব ইনশাল্লাহ। তো প্রথম কোশ্চেনটা দেখেন, হোয়াট ইজ লেবার। একজন প্রেগনেন্ট মা মানেই লেবার কি সেটা সবাই জানে। তো হোয়াট ইজ লেবার কোশ্চেনটা আমি কেন রাখছি, কোনো সংজ্ঞা বোঝার জন্য না। এখানে দেখেন, বাই উইচ প্রেগনেন্ট পার্সনস বডি প্রিপেয়ার্স ফর অ্যান্ড গিভস বার্থ টু আ বেবি। তো আমরা জানি যে প্রেগনেন্সি পুরাটাই হচ্ছে যে একটা বেবি জন্ম নেওয়ার জন্য প্রিপারেশন টাইম। তাহলে লেবারকে আলাদা দেখেন, প্রিপেয়ার্স ফর কে বোল্ড করে লিখলাম। তো লেবারকে আলাদা করে প্রিপারেশন টাইম কেন বলতেছি আমরা। তো ধরেন একটা একটা দৃশ্য আপনি কল্পনা করেন, যে আপনি হচ্ছে 37 উইকস আলহামদুলিল্লাহ আপনার হয়ে গেছে। এটা কল্পনা করেন যে আপনি 37 উইকস হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আপনি শারীরিকভাবে সুস্থ আছেন, হাঁটা চলা ঠিক মতো করতে পারতেছেন। তো আপনি জাস্ট ভাবলেন যে আচ্ছা ঠিক আছে একটু শপিং করে আসি। আপনি গেলেন শপিং মলে। এখন শপিং মলে যাওয়ার সাথে সাথে কিছুক্ষণের মধ্যে টুস করে আপনার বেবি পড়ে গেল। এটা জাস্ট কল্পনা করতে বললাম, এটাকে কোনো মানে সুন্দর কোনো সিনারি হতে পারে? এটা তো কোনো সুন্দর দৃশ্য না। তো লেবারটা মূলত হচ্ছে যে আমাদের বডি আমাদেরকে জানায় যে এখন আপনার বেবি দুনিয়াতে আসার সময় হয়ে গেছে, এখন প্রিপারেশন নিতে হবে বেবিকে ওয়েলকাম করার জন্য। তো পরেরটা হচ্ছে যে শুরু স্কিপ লেবার। এখন লেবার কি স্কিপ করা যায়? বর্তমানে অনেক ধরনের বিজ্ঞাপন বা প্রচারণা দেখবেন, যে যেখানে খুব লুক্রেটিভ ভাবে বলা হচ্ছে যে ব্যথামুক্ত ব্যথামুক্ত ভাবে নর্মাল ডেলিভারি করানো হয়। তারপর ব্যথামুক্ত মানে কি আসলেই ব্যথামুক্ত? যত ব্যথা মুক্ত তার মানে হচ্ছে যে মেডিকেল ইন্টারফারেন্স তত বেশি। এখন প্রতিটা মেডিকেল ইন্টারফারেন্স কি আসলে প্রয়োজনীয়? এখন আগের দিনের ধরন, যখন মেডিকেল ইন্টারফারেন্স তেমন ছিল না, তখন তো হচ্ছে এরকম ব্যথামুক্ত প্রচারণা ছিল না। তাহলে এখন বর্তমান সময়ে এসে দেখা যাচ্ছে যে ইন্ডাকশন বা ইলেকটিভ সি সেকশন এগুলো অনেক বেশি বেড়ে গেছে। প্রয়োজনীয় সি সেকশন সেটা ভিন্ন টপিক, কিন্তু যে ইচ্ছা করে যে আমি ব্যথা সহ্য করব না, তাই আমি ইচ্ছা করে সি সেকশনের মুখে চলে গেলাম। আমার পরিচিত একজন রিলেটিভই হচ্ছে লেবারের টাইমে এক্স্যাক্টলি এই কথাটাই বলছে যে ওরে বাবা এত পেইন আমি সহ্য করতে পারবো না। তো সেটা চিন্তা করে জাস্ট ওনার ব্যথার কিছু ওঠার আগেই উনি হচ্ছে সুন্দর করে অ্যানেস্থেসিয়া দিয়ে লেবার মানে সি সেকশন করাই চলে আসছে। এটা তো একটা গেল। এছাড়াও অনেক মায়েরা হচ্ছে যে লোভে পড়ে যায়, যে কোনো লোভে পড়ে গিয়ে কোনো পর্যাপ্ত মানে যে রিস্ক থাকা বা কমপ্লিকেশন থাকা কোনো পর্যাপ্ত কারণ ছাড়াই একটা সি সেকশন করায় ফেলে। আবার কারো কারো ক্ষেত্রে দেখা যায় যে বেবির বার্থডে যেন একটা নির্দিষ্ট টাইমে হয়, নির্দিষ্ট ডেটে হয় ওদের পছন্দ মতো, সেজন্য ওনারা সি সেকশন করায় ফেলে। আবার আরেকজনের ঘটনা জানি, যিনি হচ্ছে যে ইউএসএ তে আসার ভিসা পাইছেন। তো সেই কারণে হচ্ছে যে উনি ওনার বার্থ মানে বেবির বার্থ অনেক আর্লি করায় ফেলতে চাইছে যেন প্রিপারেশন নিতে পারে। তো এই জিনিসগুলা হচ্ছে যে আমাদের মেডিকেল
মেডিকেলের ব্যবস্থার উন্নতি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, যেগুলো আমাদের প্রয়োজনে কাজে লাগে আলহামদুলিল্লাহ আমরা তার জন্য গ্রেটফুল। কিন্তু অপ্রয়োজনে যদি আমরা কোনো কিছু হচ্ছে এই জিনিসগুলো আমরা নেই, সেটার রিস্কটা কতটুকু, বা সেটা স্কিপ করা গেলে, স্কিপ করলে একটা মা বা একটা বেবির ক্ষেত্রে রিস্কটা কতটুকু, সেটাকে মায়েরা হচ্ছে যথেষ্টভাবে সচেতনভাবে এই সিদ্ধান্তগুলো নিচ্ছেন? আম, সচেতনভাবে যদি নেন তাহলে এই ড্রাগের রিস্ক গুলার ব্যাপারে তো ওনারা হচ্ছে জানবেন বা কিছু। তো লেবার হচ্ছে একটা মা এবং বেবির জন্য প্রিপারেশনের জন্য যে সময়টা, সেটার তো একটা পারপাস আছে, তাই না? যেহেতু হচ্ছে এটা আল্লাহর নির্দিষ্ট একটা সময়, যে লেবার যে টাইমটা আল্লাহ রাখছেন সেই টাইমটা আল্লাহ মানে যতটুকু প্রয়োজন অতটুকুই আল্লাহ রাখছেন। লেবার সময়, লেবার টেক্স টাইম, ঠিক আছে, কিন্তু মানে একটা লেবার মানে শুধুমাত্র পেইন তো না। একটা লেবার যখন হয় তখন শুধুমাত্র যে পেইন হচ্ছে তা তো না, একটা পেইনের মাধ্যমে বডির ভিতরে আরো নানা কিছু হচ্ছে যে ঘটতেছে, যেগুলো হয়তো ক্লিনিক্যালি মেজার করা যাচ্ছে না, অথবা ক্লিনিক্যালি মেজার করা গেলেও বডির ভিতরে অনেক কিছু ঘটতেছে। আমরা একটা মা হিসেবে শুধুমাত্র অতটুকুই ফেস করতেছি যে হ্যাঁ আমার পেইন হচ্ছে, কিন্তু পেইনটা স্কিপ করে গেলে আরো নানা রকম যে প্রবলেমগুলো হইতে পারে সেগুলো সম্পর্কে আমরা সচেতন হচ্ছি না। এখন হচ্ছে যে আমরা কোরআনের একটা আয়াত এখানে তুলে ধরছি, এটা হচ্ছে যে 22 নম্বর সূরার 5 নম্বর আয়াত। এখানে সামারি, এই আয়াতের সামারি অনেকটা এরকম যে আল্লাহ একটা নির্দিষ্ট সময়ের জন্য মায়ের গর্ভে বেবিদেরকে রেখেছেন। তো যখন সেই সময়টা পূর্ণ হয় তখন হচ্ছে যে বেবিদেরকে শিশু হিসাবে, ইনফ্যান্ট হিসাবে আল্লাহ বের করে আনেন। তো যেখানে কোরআনে একদম স্পেসিফিকলি বলা হলো যে একটা স্পেসিফিক নির্দিষ্ট সময়ের জন্য আল্লাহ বেবিদেরকে মায়ের গর্ভে রাখছেন, তাহলে নিশ্চয়ই এর পিছনে আল্লাহর কোনো না কোনো পারপাস আছে, তাই না? আল্লাহ যে পারপাসটার জন্য রাখছেন, বেবির ডেভেলপমেন্ট অ্যান্ড ওভারঅল সবকিছু, গায়েবের সবকিছু তার আমরা জানি না, সবকিছু অনেক পারপাস আছে, যেহেতু আল্লাহ বলছে যে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রাখা হয়। তো আমাদের যদি কোনো কমপ্লিকেশন না থাকে তাহলে আমাদের আমাদের উচিত যে সেই পারপাসটা এবং সেই টাইমিংটা রেসপেক্ট করা, যে আমরা শুধুমাত্র চাইলাম সেজন্যই সেই সেকশন করায় ফেললাম, এমন যেন না হয়। তারপর লেবার যখন হয় তখন সাধারণত মায়েদের একটা কোশ্চেন অনেক বেশি থাকে যে এটা কি রিয়েল লেবার নাকি। সাধারণত আপকামিং লেবার বা বার্থ নিয়ে প্যারেন্টদের এই অ্যাংজাইটিটা সবচাইতে বেশি হয়। তো মূল কথা যেটা হচ্ছে যে নলেজ ইজ পাওয়ার। এখন যে যত বেশি জানবে সবকিছুর ব্যাপারে হচ্ছে, লেবারের প্রতিটা ধাপ, প্রতিটা ধাপে আমরা কি কি সাইন দেখতে পাবো, কিভাবে বুঝবো, আমাদের ফিজিক্যাল সাইন, আমাদের ইমোশনাল সাইন, সবকিছুর ব্যাপারে যে যত বেশি জানবে তার জন্য অ্যাংজাইটিটা ততটুকু কম হবে। তো এখানে আমরা একটু শর্টে আলোচনা করব যে আমরা এই স্লাইডে, এই ক্লাসে ইনশাল্লাহ একটু শর্টে আলোচনা করব, কিন্তু ইন ডিটেলস হচ্ছে আপনারা প্রিনাটালে পাবেন, প্রিনাটাল কোর্সে ইনশাল্লাহ পাবেন। তো সেদিকে পরে যাচ্ছি। এখন হচ্ছে বেশি যেটা হচ্ছে ভয় কাজ করে সেটা হচ্ছে যে এটা কি রিয়েল লেবার নাকি না। তারপর মাথায় কাজ করে যে আমাদের লেবার যখন শুরু হবে, পেইন যখন শুরু হবে, তখন আমাদের অ্যাকচুয়ালি কখন আমাদের হসপিটালে যাওয়া লাগবে। আর হচ্ছে আবার বেশি টেনশন কাজ করে যে আমরা যদি হসপিটালে না যেতে পারলাম, যদি বাসাতেই বেবি হয়ে গেল, যদি অথবা যদি আরো বাজে কিছু, যে যাওয়ার পথে গাড়িতে হয়ে গেল। তো এই জিনিসগুলা আমরা হচ্ছে বুঝবো লেবারের ধাপ সম্পর্কে, বা লেবার কতটুকু কি হবে সেই সম্পর্কে জানার মাধ্যমে আমরা বুঝবো যে আমরা আমরা লেবারের কোন পর্যায়ে আছি, সেটা আমরা জানতে পারবো। আর লেবারটা কতটুকু স্লো হবে নাকি ফাস্ট হবে সেটা আসলে কেউ অ্যাকুরেটলি প্রেডিক্ট করতে পারে না। কিন্তু আপনি লেবারের স্টেজগুলা সম্পর্কে যদি জানেন, তারপরে হচ্ছে লেবারের স্টেজের যে সাইনগুলো আছে, ইমোশনাল সাইনগুলো আছে, সেই সব কিছুর ব্যাপারে যদি জানেন, তখন আপনি হচ্ছে আইডেন্টিফাই করতে পারবেন যে হ্যাঁ আমি এখন লেবারের এই ধাপে আছি, তার মানে হচ্ছে যে আমার হাতে অ্যাপ্রক্সিমেটলি এরকম সময় থাকতে পারে, বা এরপরে আমার কোন ধাপটা হবে, কোন ধাপ যখন আসবে তখন আমরা কখন আমরা হসপিটালে যাব। এই ব্যাপারগুলো আমরা এই যদি আমরা প্রপারলি প্রিনাটাল নলেজ অর্জন করি তাহলে আমরা জানতে পারবো ইনশাল্লাহ। তো তারপর হচ্ছে ব্র্যাক্সটন হিক্স, এটা হচ্ছে সাধারণত শেষ থার্ড ট্রাইমেস্টারে ব্র্যাক্সটন হিক্স শুরু হয়। সেটা হচ্ছে ট্রু লেবার বা পুরোপুরি লেবার যেটা, সেটা শুরু হওয়ার আগে কিছু প্র্যাকটিস কন্ট্রাকশন বা ফলস লেবার হওয়া শুরু হয়, যেটা একদমই কমন। যে
আম, একটু পিরিয়ডের ক্র্যাম্পের মতো হয়, অথবা কারো কোমর ব্যথা দিয়ে শুরু হতে পারে। এই ধরনের ব্যথাগুলো খুব কমন। তারপর এমনকি অনেক মা তো এই ব্যথাতে একদম হচ্ছে ভয় পেয়ে যায়, যে ভয় পেয়ে পেয়ে আগেই হচ্ছে হসপিটালে চলে যায়। আমার ক্ষেত্রে হচ্ছে, আমার আবদাল্লার ক্ষেত্রে এরকম হয়েছিল যে আমি 27 উইক্সে আমি হচ্ছে, তখন তো জানতাম না ব্র্যাক্সটন হিক্স বা এগুলা কি। তখন 27 উইক্সে যখন আমার এমন ব্যথা শুরু হয়েছে, আমি রাত্রে 3টার সময় উঠে হসপিটালে এমার্জেন্সিতে চলে গেছি। তো এই ভয়টা মাদের মধ্যে একদম কমন, এই জন্য এই ব্যাপারটা সম্পর্কে জানতে হবে যে ব্র্যাক্সটন হিক্স এটা একদম নর্মাল, যে পিরিয়ডের ক্র্যাম্পের মতো ব্যথা হওয়া। এই ব্যথা হলে হচ্ছে যদি ভাগ্য ভালো থাকে আলহামদুলিল্লাহ, তাহলে তো ডক্টর বলবে যে লেবার শুরু হয় নাই। কিন্তু আমরা যদি না জেনেই চলে যাই, তাহলে দেখা যেতে পারে যে অনেকে সি সেকশনের মধ্যে চলে যায়। সি সেকশনে চলে যাওয়ার হয় যে বলে যে জরায়ুর মুখ খুলে নাই এখনো, কিন্তু মূল কথা হচ্ছে যে জরায়ুর মুখ খোলার সময় তো আসে নাই তখনও, ওই সময়টুকুই তো দেয়া হয় নাই, এটা তো ফলস লেবার ছিল। তো এরকম অনেক কেসেস হয়। তো ব্র্যাক্সটন হিক্স আপনি কখন বুঝবেন যে এটা মূল মূল লেবার শুরু হচ্ছে নাকি হচ্ছে এটা ফলস লেবার? তখন যখন কখন বুঝবেন? যখন হচ্ছে ব্যথাটা হচ্ছে খুব মানে একটু পর পর আসা, যেটা যে কনসিস্টেন্ট থাকা সেরকম থাকবে না। ব্যথাটা আসার পরে আপনি নিজের মাইন্ড চেঞ্জ করে ফেলবেন, যে একটু ধরেন হাঁটতে বের হলেন, অথবা কিছু মজার, নিজের পছন্দের মজার কিছু খাবার খেলেন, অথবা একটু শাওয়ার নিলেন, একটু ন্যাপ নিলেন, বা আম, কোনো বই পড়লেন। মূল কথা হচ্ছে যে আপনি যদি মাইন্ডটা ডাইভার্ট করে ফেলেন, তাহলে আপনার ব্যথাটা কমে যাবে বা অফ হয়ে যাবে। আর হচ্ছে ব্যথার কোনো প্যাটার্ন থাকবে না, মানে একটু পর পর আসা যেটা, সেটা হবে না। আর কোনো টাইমিং থাকবে না এখানে হচ্ছে। টাইমিং এর ব্যাপারটাতে একটু পরে যাচ্ছি। মূল কথা হচ্ছে যে টাইমিং থাকবে না, যে একটু পর পর আসবে, এতক্ষণ ব্যথা থাকতেছে, অতক্ষণ পরে আসবে, সেই জিনিসটা থাকবে না। তো কন্ট্রাকশন টাইমিং হচ্ছে যখন মূল লেবার শুরু হবে, তখন কন্ট্রাকশন টাইমিংটা আপনার মেজার করতে হবে। এখানে হচ্ছে দুইটা জিনিস আপনাকে বুঝতে হবে। এখানে যে ছবিটা 515 রুল, দা 515 রুল দিয়ে যে ছবিটা এখানে আমি অ্যাড করেছি, সেটার ব্যাপারে বলছি। ফ্রিকোয়েন্সি, এখানে একটা জিনিস হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর একটা হচ্ছে ডিউরেশন। ফ্রিকোয়েন্সি কি? ফ্রিকোয়েন্সি হচ্ছে যে একটা কন্ট্রাকশন কতক্ষণ পর পর আসতেছে, একটা কন্ট্রাকশনের শুরু সময় থেকে অন্য কন্ট্রাকশনের শুরু সময় পর্যন্ত কতটুকু সময় যাচ্ছে, সেটা হচ্ছে ফ্রিকোয়েন্সি। আর ডিউরেশন হচ্ছে যে হাউ লং, মানে কতক্ষণ একটা কন্ট্রাকশন লাস্ট করতেছে। মানে একটা কন্ট্রাকশন শুরুর সময় থেকে আরেকটা কন্ট্রাকশন শেষ, মানে সরি, একটা কন্ট্রাকশন শুরুর সময় থেকে সেই কন্ট্রাকশনটাই শেষ সময় পর্যন্ত কতক্ষণ ব্যথাটা থাকতেছে, সেটা হচ্ছে ডিউরেশন। তো মূল কথা যেটা হচ্ছে যে যখন আপনি বুঝবেন যে আপনার ফলস লেবার হচ্ছে না, আপনার এখন ব্র্যাক্সটন হিক্স হচ্ছে না, আপনার মূল লেবার শুরু হয়েছে, তার মানে হচ্ছে যে আপনার কন্ট্রাকশন গুলো একটু টাইম মেনটেন করে কিছুক্ষণ পর পরে আসতেছে। তো কখন আপনি বুঝবেন যে আপনার এখন হচ্ছে হসপিটালে যাওয়ার সময় হয়েছে? যখন আপনি দেখতেছেন যে কন্ট্রাকশন গুলা 5 মিনিট পর পর আসতেছে, আর ডিউরেশন তার হচ্ছে 1 মিনিট পর্যন্ত হয়তো থাকতেছে, আর সেটা আপনি 1 ঘন্টা ধরে অবজার্ভ করবেন যে এটা কি হচ্ছে কিনা বা কমে যাচ্ছে, বা যদি হচ্ছে আম, যদি হচ্ছে কোনো ফ্রিকোয়েন্সি বা ডিউরেশন এগুলো যদি উলট পালট হয়, যে একবার 5 মিনিট হচ্ছে, একবার 10 মিনিট হয়ে যাচ্ছে, একবার আবার কমে যাচ্ছে, তার মানে আপনার লেবার শুরু হয় নাই। কিন্তু যদি দেখেন যে সময়টা আস্তে আস্তে স্টেবল হচ্ছে, তাহলে হচ্ছে আপনার লেবার শুরু হয়েছে। যদি সেটা 5 মিনিট থাকে, ব্যথাটা 5 মিনিট পর পর আসে, 1 মিনিট থাকে, এরকম করে যদি আপনি 1 ঘন্টা মেজার করতে পারেন, তারপরে হচ্ছে আপনি ডক্টরের কাছে যাবেন আপনার বাসা থেকে হসপিটালের দূরত্ব বুঝে, যে এর মধ্যে তারপর হচ্ছে আপনি যাবেন ইনশাল্লাহ। আর হচ্ছে যখন আম, লেবার শুরু হয়ে যায়, সেখানে আরেকটা জিনিস হচ্ছে মিউকাস প্লাগ। মিউকাস প্লাগ হচ্ছে যে সার্ভিক্সের মুখটার মধ্যে একটা থকথকে জেলি জাতীয় জিনিস দিয়ে আটকানো থাকে, সেটা হচ্ছে মিউকাস প্লাগ। অনেকটা হচ্ছে স্লাইডে দেখতে পাচ্ছেন যে এখানে দেখা যাচ্ছে যে মিউকাস প্লাগ, যে সার্ভিক্সের মুখে যে একটা থকথকে একটা জেলি জাতীয় জিনিস, সেটা হচ্ছে যে মিউকাস প্লাগ। মিউকাস প্লাগ হচ্ছে যে অনেকটা হোয়াইট ডিসচার্জের মতো যেতে পারে, আবার অনেকের একেবারে বের হতে বা ধীরে ধীরে যেতে পারে, একবারে বের হয়ে যেতে পারে, আবার অনেকের হচ্ছে যে ধীরে ধীরে যেতে পারে। তো সাধারণত 37 উইকস এর পরেই হচ্ছে মিউকাস প্লাগ যেতে পারে। আর
ক্লাস প্লাগ যাওয়া মানেই হলো অনেকটা হচ্ছে, মানে হলো যে অনেকটা, ধরেন একটা দরজার লকটা আনলক করা হয়েছে, সেই আনলক করার মতো যে সার্ভিসটা এখন আনলক আছে, যে কোনো টাইমে এটা ওপেন হওয়া শুরু হতে পারে। তবে মিউকাস প্লাগ দেখা মানেই যে লেবার শুরু হয়ে গেল এমন না। অনেক সময় মিউকাস প্লাগ দেখার পরও 1 থেকে 2 সপ্তাহ পরও লেবার শুরু হতে পারে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে লেবারের একদম লাস্ট স্টেজে গিয়ে হচ্ছে মিউকাস প্লাগটা দেখা যাচ্ছে। যেমন আমার হচ্ছে অফলাইন দৌলা ক্লায়েন্ট যিনি ছিলেন, ওনার একদম যখন শেষে 5 সেন্টিমিটার ডায়ালেটেড হয়েছে, তখন হচ্ছে ওনার মিউকাস প্লাগ দেখা গেছে। তো মিউকাস প্লাগ একটা সাইন, যদি আপনার ব্যথা শুরুর আগে মিউকাস প্লাগ দেখেন, তার মানে হচ্ছে যে এখনই ব্যথা শুরু হবে এমন না, তার মানে আপনি 1-2 সপ্তাহ পরও ব্যথা শুরু হতে পারে। আর যদি না দেখেন তাতেও ভয় পাওয়ার কিছু নাই, যে কোনো সময়, মানে লেবারের যে কোনো সময় মিউকাস প্লাগ আপনি দেখবেন। তো মিউকাস প্লাগের ব্যাপার যেটা, যে এটা একটা সিঙ্গেল পিস আকারে হতে পারে, 1 অথবা 2 ইঞ্চি লং হতে পারে। আর ভলিউম হচ্ছে 1 অথবা 2 স্পুনের মতো হতে পারে, জেলি লাইক একটা সাবস্টেন্স, একদম জেলির মতো থকথকে। আর হচ্ছে সাধারণত কোনো গন্ধ থাকে না, আর ক্লিয়ার বা অফ হোয়াইট হতে পারে। আবার মিউকাস প্লাগের সাথে অনেক সময় হচ্ছে যে পিঙ্ক বা রেড বা ব্রাউন আকারের, ব্রাউনের মতো ফোঁটা ফোঁটা রক্ত যেতে পারে, সেটা স্পটিং এর মতো আর কি, যে 1-2 ফোঁটা পিঙ্ক, তারপর অথবা হালকা রেড, অথবা হচ্ছে ব্রাউন, এই ধরনের হচ্ছে ব্লাড যেতে পারে। এটাকে ব্লাডি শো বলে, মিউকাস প্লাগের সাথে যতটুকু ব্লাড যায় সেটাকে ব্লাডি শো বলে। এটা নিয়ে হচ্ছে টেনশনের কোনো কারণ নাই। তো এই গেল মিউকাস প্লাগের ব্যাপারে। এখন আমরা হচ্ছে যে যদি পানি ভেঙে যায়, হোয়াট ইফ মাই ওয়াটার ব্রেক্স। তো যদি পানি ভেঙে যায় তাহলে হচ্ছে যে প্রথম কোশ্চেন মায়েদের থাকে যে আমি কিভাবে বুঝবো যে এটা অ্যাকচুয়ালি পানি ভেঙে গেছে, নাকি হচ্ছে প্রেশার, নাকি হচ্ছে আমি পি করে দিছি। এটা তো স্বাভাবিক, তাই না? কারণ যখন আস্তে আস্তে আমাদের বেবি বাম্প বড় হয়, তখন আস্তে আস্তে লোয়ার অ্যাবডোমিনাল প্রেশারটা এত বেশি পড়ে যে আহ, আহ, মানে আনকনসিয়াসলি, চিন্তা ছাড়াই হচ্ছে পি করে দেওয়াটা একদম স্বাভাবিক, মানে ব্লাডার লিক হওয়াটা খুব স্বাভাবিক। তো এটা হচ্ছে মায়েদের সবচেয়ে বড় কনসার্ন থাকে যে এটাকে অ্যাকচুয়ালি পানি ভেঙে গেল কিনা, নাকি হচ্ছে পে করে দিছে। তা তো পে করছেন কিনা, পানি ভাঙলো সেটা বুঝবেন হচ্ছে যে আপনি যেমন হোল্ড করতে পারেন, পানি ভেঙে গেলে সেই পানিটা আপনি হোল্ড করতে পারবেন না। আপনাকে হচ্ছে, আপনি যতবারই উঠে দাঁড়াবেন দেখা যাবে যে পানি হালকা হলেও লিক হচ্ছে, আপনি সেটা হোল্ড করে রাখতে পারবেন না। আর হচ্ছে আহ আহ, সাধারণত অ্যামনিওটিক ফ্লুইডে কোনো স্মেল থাকে না। তো পি করলে তো মানুষের একটা স্মেল হয়, সেই স্মেলটা খেয়াল করবেন যে স্মেল আসতেছে কিনা। আর হচ্ছে উঠে একটু শুয়ে থাকবেন, শুয়ে থেকে উঠে বসে দাঁড়িয়ে চেক করবেন যে বারবার লিক হচ্ছে কিনা। যদি বারবার লিক হয় তার মানে আপনি পি করেন নাই, এটা ওয়াটার ব্রেক হয়েছে, হয়তো হালকা একটু ফাটল হয়েছে। খুব বেশি ওয়াটার ব্রেক হলে তো একদম অনেক বেশি পড়ে যাবে, সেটা তো যদি হচ্ছে অনেক বেশি পড়ে যায় তখন তো আর সেটা না বুঝার কিছু নাই। ওয়াটার ব্রেক সেটা বোঝা যাবে যে অনেক বেশি যখন পড়ে যাবে। তো অ্যামনিওটিক ফ্লুইড সাধারণত হচ্ছে যে কোনো গন্ধ থাকে না, তারপর হচ্ছে হালকা ইয়েলো হতে পারে কিন্তু কোনো রং থাকে না, অন্য কিছু। হালকা ইয়েলো মানে পি এর মতো না, অন্যরকম একটু হালকা ইয়েলো, ওটা বোঝা যায় যে না এটা পি না। আর হচ্ছে পানি একদম নর্মাল পানির মতো থাকে, কোনো অন্য কিছুর মতো থাকে না, পি এর মতো থাকে না। তো অ্যামনিওটিক ফ্লুইড ক্লিয়ার থাকে, ক্লিয়ার, পি এর মতো থাকে না। আর হচ্ছে আহ আরেকটা হচ্ছে যে অ্যামনিওটিক ফ্লুইড হচ্ছে আপনার যদি অনেক বেশি পানি যদি, যখন আপনি বুঝবেন যে না আপনি পি করেন নাই, এটা ওয়াটার ব্রেক হয়েছে, তখন আপনাকে হচ্ছে 3টা জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে অ্যামাউন্ট, তারপর হচ্ছে কতটুকু পানি পড়ছে। অ্যামাউন্ট মানে হচ্ছে কতটুকু পানি আপনি পড়ে গেল। এটার মানে এই না যে আপনি বসে বসে নোট করলেন এতটুকু পানি পড়ছে অতটুকু পানি পড়ছে, সেটা না। আপনি খেয়াল করবেন যে 1-2 ফোঁটা পানি পড়লো, নাকি একদম অনেকটুকু পানি পা গড়ায় পড়ে ফ্লোর সহ ভিজে যাচ্ছে, এরকম হচ্ছে কিনা। অনেক সময় দেখা যায় যে আহ আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট, যে অনেক সময় দেখা যায় যখন হচ্ছে একদম অ্যামনিওটিক ইয়েটা
স্যাকটা যখন ফেটে যায় তখন পেটের ভিতরে একটা বেলুন ফাটা টাইপের শব্দ হয়, সেই শব্দের পরে তখন হচ্ছে বোঝা যায় যে আচ্ছা আমার পানি লিক, ওয়াটার ব্রেক হয়েছে। তখন সেই বেলুন ফাটার শব্দের মতো হলে তখন হচ্ছে অনেক বেশি পানি পড়ে যায়। যদি অনেক বেশি পানি একদম পা গড়ায় পড়ে ফ্লোর ভিজে যাচ্ছে এমন হয়, তাহলে হচ্ছে দ্রুত ডক্টরের কাছে যেতে হবে। আর যদি এক দুই ফোঁটা করে হয় তাহলে আপনি অপেক্ষা করতে পারেন বাসায়, তখন দ্রুত ডক্টরের কাছে না গিয়ে বাসায় অপেক্ষা করতে পারেন। কিন্তু যদি বেশি পানি পড়ে যায় তাহলে আপনাকে অপেক্ষা করতে হবে। আর হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইডের কালারটা দেখতে হবে যে কালারটা কেমন। যদি সবুজা বা বাদামি কালার হয় তাহলে হচ্ছে যে তার মানে বেবি, তার মানে হচ্ছে বেবির ভিতরে পুপ করে দিচ্ছে, মানে এটা ম্যাকোনিয়াম হয়ে গেছে। তাহলে ম্যাকোনিয়াম হয়ে গেলে আপনাকে দ্রুত হসপিটালে যেতে হবে। তা না হলে কোনোভাবে যদি সেটা বেবি সেটা খেয়ে ফেলে বা মুখ দিয়ে চলে যায় বা নাক দিয়ে চলে যায়, তাহলে বেবির হচ্ছে ব্রিদিং প্রবলেম হবে বা নানা রকম সমস্যা হতে পারে। তারপর হচ্ছে স্মেল। তো একটু আগেই বললাম যে অ্যামনিওটিক ফ্লুইডে অ্যাকচুয়ালি কোনো স্মেল থাকে না। যদি হচ্ছে স্মেল থাকে বা কোনো রকম যদি বুঝেন যে না এটা পি না কিন্তু অ্যামনিওটিক ফ্লুইডই, যে অনেক বেশি আপনার পানি পড়ছে, এটা পি না আপনি শিওর কিন্তু আবার স্মেলও পাচ্ছেন, তাহলে আপনাকে দ্রুত হসপিটালে যেতে হবে, এটা কোনো ইনফেকশনের লক্ষণ হতে পারে। আচ্ছা, আমাকে বলা হয়েছে যে এখন হচ্ছে বাংলাদেশে আসরের ওয়াক্ত, আমরা তাহলে হচ্ছে একটু 10 মিনিটস ব্রেক নেই। আপনারা আসরের সলাতটা পড়ে আসেন ইনশাল্লাহ, তারপর আমরা আবার শুরু করি। আমরা হচ্ছে আম, আমরা হচ্ছে 3টা 3টা 5-এ শুরু করবো ইনশাল্লাহ। না, 4টা 5-এ শুরু করবো ইনশাল্লাহ। ঠিক আছে, আপনারা সলাতটা পড়ে আসেন, তারপরে ইনশাল্লাহ আমরা আবার শুরু করব। এখানে একজন আপু কোশ্চেন করলাম, দেখলাম কিছুটা হলুদ টাইপ হলে কি সেটা স্বাভাবিক? হ্যাঁ, মিউকাস প্লাগ কিছুটা হলুদ হতে পারে, হালকা বাদামি হতে পারে, একটু হালকা একটু এক দুই ফোঁটা ব্লাড থাকতে পারে মিউকাস প্লাগের সাথে। আবার এগুলো একদম কিছু না হয়ে টোটালি হোয়াইট ডিসচার্জের মতো যেতে পারে। আচ্ছা, আমাদের এখন হচ্ছে ব্রেক টাইম 10 মিনিটস। আপনারা সলাৎ পড়ে আসলে আমরা আবার শুরু করবো ইনশাল্লাহ। আশা করি সবার সলাৎ শেষ। তো আমি স্লাইডটা শুরু করার আগে একটু বলি নেই, আমি যখন স্লাইডটা ওপেন করি তখন আপনারা যদি চ্যাটে কোনো কোশ্চেন করেন সেটা আমি দেখতে পাই না। আপনাদের জন্য সেশনের শেষে কোশ্চেন আনসার একটা অংশ আছে, আপনারা যে কোশ্চেন করা দরকার সেটা লিখে রাখেন স্লাইডের মাঝখানে, আমি বলার মাঝখানে। যখন কোশ্চেন আনসার টাইমটা শুরু হবে তখন হচ্ছে যে আপনারা কোশ্চেনগুলো করবেন। এছাড়াও আপনারা টেলিগ্রাম গ্রুপে যদি সেই টাইমের মধ্যে করতে না পারেন তাহলে আমাদের টেলিগ্রামে কোশ্চেন করলেও আনসার পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আমরা শুরু করি। আচ্ছা, এখন হচ্ছে বলবো হচ্ছে লেবারের কিছু ডেঞ্জার সাইন নিয়ে, মায়ের জন্য এবং বেবির জন্য আলাদা করে। মায়ের ডেঞ্জার সাইনগুলো হচ্ছে যে ভ্যাজাইনাল ব্লিডিং। এখন ভ্যাজাইনাল ব্লিডিং কে ব্লাডি শো এর সাথে গোলায় ফেলা যাবে না। ব্লাডি শো মানে হচ্ছে যে মিউকাস প্লাগের সাথে এক দুই ফোঁটা ব্লাড যাওয়া, যেটা হালকা পিঙ্ক অথবা হচ্ছে ব্রাউন কালার হবে। কিন্তু হালকা পিঙ্ক অথবা ব্রাউন কালার স্পটিং ছাড়া যদি হ্যাভি ব্লিডিং, মানে একদম ব্রাইট রেড কালারের অথবা হচ্ছে অনেক বেশি যাচ্ছে ব্লিডিং, যে থামতেছেই না, হ্যাভি ব্লিডিং প্যাড পড়ার মতো ব্লিডিং হচ্ছে, তাহলে সেটা আপনার ডেঞ্জার সাইন। আপনি কোনো রকম অপেক্ষা না করে ডক্টরের কাছে যেতে হবে। তারপরে হচ্ছে সিভিয়ার হেডেক, মানে যেটা হচ্ছে নর্মাল একটু মাথা ব্যথা, সেটা না, একদম সিভিয়ার, যে কোনোভাবে মাথা ব্যথা কমানো যাচ্ছে না। তারপর মাথা ব্যথার সাথে 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 আপনার হচ্ছে ভিশন ব্লার হয়ে যাচ্ছে, অথবা হচ্ছে আপনার ডাবল ভিশন দেখা শুরু করতেছেন, তাহলে হচ্ছে যে আপনার এটা প্রি এক্লেম্পসিয়ার সাইন হতে পারে অথবা এক্লেম্পসিয়ার সাইন হতে পারে। তো এই ব্যাপারেও কোনো অবহেলা করা যাবে না, সাথে সাথে ডক্টরের কাছে যেতে হবে। তারপর হচ্ছে ট্রাবল ব্রিথিং অথবা চেস্ট পেইন,
শ্বাস, সাধারণত শেষের দিকে মানুষ একটু হাঁটাচলা করলে হাঁপায় যায়, সেটা স্বাভাবিক। কিন্তু এর বাইরে যে আমার শ্বাস নিতেই কষ্ট হচ্ছে আর সেটা অনেকক্ষণ ধরে, অথবা বুকে ব্যথা হচ্ছে সেটা অনেকক্ষণ ধরে কনসিস্টেন্ট, হার্ট বার্ন যেটা সেটা অনেক বেশি হচ্ছে, হার্টবিট অনেক বেড়ে যাচ্ছে। হার্ট বার্ন ভুল করে বলছি, হার্টবিটের কথা বলতেছি, হার্টবিট অনেক বেড়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনাকে ডক্টরের কাছে যেতে হবে সাথে সাথেই। আর সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, সেটাকে আবার হচ্ছে যে অনেকক্ষণ ধরে টানা পেইন আছে, অনেক সিভিয়ার, কোনোভাবেই কমতেছে না, সেটাকে আবার হচ্ছে যে ফলস লেবার ধরে বসে থাকা যাবে না। যদি কোনোভাবেই আপনার ব্যথা না কমে বা আপনি মাইন্ড ডাইভার্ট করলেও ব্যথাটা কমতেছে না, আর একটু আগে বললাম যে লেবার পেইন হচ্ছে যে একটা সময় পর পর আসে। তো কোনো ব্যথা, কোনো পেটে ব্যথা, বিশেষ করে লোয়ার অ্যাবডোমেনের ব্যথা, বিশেষ করে শেষের দিকে যদি একদম মানে রিদমিকলি না হয়, যে একটু কমতেছে আবার আসতেছে, একটু কমতেছে আবার আসতেছে, এরকম না হয়, যদি সারাক্ষণ থাকে আর সেটা হচ্ছে যে সিভিয়ার, তাহলে হচ্ছে আপনাকে ডক্টরের কাছে সাথে সাথে যেতে হবে। অথবা ফিভার, ফিভার যদি একদম হাই টেম্পারেচার হয়ে যায়, যে 104 ডিগ্রি এরকম, আর কোনোভাবেই না কমে, তাহলে ইনফেকশনের ঝুঁকি থাকতে পারে, তাহলে আপনাকে সাথে সাথে ডক্টরের কাছে যেতে হবে। আর এক্সট্রিম সুয়েলিং, মানে ফুলে যাওয়া, সেটা পা ফুলে যাওয়া হতে পারে, বা হাত বা ফেস বিশেষ করে বেশি ফুলে যাওয়া হতে পারে। হালকা সোয়েলিং থাকে, মাইল্ডটা থাকে, এটা স্বাভাবিক। কিন্তু যদি এক্সট্রিম, যে এত ফুলে গেছে আমি হাঁটতেই পারতেছি না, বা হঠাৎ ঘুম থেকে উঠে দেখলেন, ঘুম থেকে উঠলে স্বাভাবিকভাবে একটু চোখ নাক ফুলে থাকে সেটা না, কিন্তু দেখলেন যে অনেক বেশি ফুলে গেছে, অস্বাভাবিক ফুলে গেছে, তখন হচ্ছে যে আপনাকে সাথে সাথে সবকিছু ফেলে ডক্টরের কাছে যেতে হবে, এমার্জেন্সি। আর বেবির ক্ষেত্রে রেঞ্জের সাইন হচ্ছে যে হঠাৎ করে হচ্ছে আপনি মুভমেন্ট কম পাবেন, যে একটা প্রেগনেন্সিতে শেষের দিকে আস্তে আস্তে মায়েরা একটু বুঝে যে আচ্ছা এটা হচ্ছে যে স্বাভাবিক মুভমেন্ট, সেই স্বাভাবিকের চাইতে একটু কম। প্রত্যেকটা বেবি আলাদা, প্রত্যেকটা বেবির মুভমেন্টও আলাদা, তো স্বাভাবিকের চেয়ে যদি আপনি একদম কম পান, মানে একদমই কম পান, তাহলে ডক্টরের কাছে যেতে হবে। আর গ্রিনিশ বা ব্রাউন অ্যামনিওটিক ফ্লুইড তো একটু আগেই বললাম যে এটা হতে পারে যে বেবি পুপ করে দিছে, ম্যাকোনিয়াম হতে পারে, তো সেটার জন্য অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে। আর হচ্ছে প্রোলংড লেবার, প্রোলংড বলতে কি, প্রথম বেবির ক্ষেত্রে মায়েদের সাধারণত মানে নর্মাল কোনো রকম কমপ্লিকেশন ছাড়া যদি থাকে, তাহলে হচ্ছে যে 14 to 30 আওয়ার্স পর্যন্ত লেবার টাইম হতে পারে। আর যদি প্রথম বেবি না হয় তাহলে 8 to 10 আওয়ার্স পর্যন্ত হতে পারে। এর চেয়ে বেশি যদি হয় তাহলে প্রলংড, তাহলে হচ্ছে যে আপনার এ ব্যাপারে ডক্টরের কাছে যেতে হবে তাড়াতাড়ি। আর হচ্ছে আম, যদি নর্মাল থাকে, সেই ক্ষেত্রে বললাম যে এই সব কিছু যদি নর্মাল থাকে, তাহলে এতক্ষণ পর্যন্ত আপনি বাসায় অপেক্ষা করতে পারেন, যদি মনে করেন যে আপনি অপেক্ষা করতে পারতেছেন সেরকম। আর হচ্ছে অ্যাবনর্মাল ফিটাল ফিটাল পজিশন, অ্যাবনর্মাল ফিটাল পজিশন নিয়ে আমরা নেক্সট পরের স্লাইডে আছে, পরে কয়েকটা স্লাইড পরে আছে, সেটা নিয়ে আমরা আরো ডিটেলস পড়বো। মূলত অ্যাবনর্মাল ফিটাল পজিশন হলে এটা বেবির জন্য ডেঞ্জার সাইন। আর একটা হচ্ছে যে প্রোল্যাপসড, প্রোল্যাপসড অ্যাম্বিলিক্যাল কর্ড, এটাও হচ্ছে যে বেবি আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে অ্যাম্বিলিক্যাল কর্ড কি অবস্থা, তাহলে এটা ডক্টরই বলে দিবে যে এটা আপনার জন্য, আপনার বেবির জন্য ডেঞ্জার সাইন। আহ এখানে যেটা যে ডেঞ্জার সাইন, লেবারের ডেঞ্জার সাইন যেটা, সেটা হচ্ছে যে এই স্লাইডটা আলাদা করে রাখার কারণ হচ্ছে যে এটার ইম্পর্টেন্সটা বোঝানো, যে এই সাইনগুলা যখন হচ্ছে যে আপনার, আপনি যখন এই ডেঞ্জার সাইনগুলোর সাথে কোনোটা মিল পাবেন, তাহলে একদম সময় নষ্ট না করে দ্রুত এই সাইনগুলোর সাথে একটা কিছু মিল পেলে একদম কোনো রকম সময় নষ্ট না করে দ্রুত আপনার এমার্জেন্সিতে যেতে হবে। এটা একদম ভালো মতো আলাদা করে বোঝানোর জন্য এই স্লাইডটা আলাদা করে আবার লিখে বলে দিলাম আর কি। আর এখানে হচ্ছে হাউ লেবার লুকস ক্লিনিক্যালি, এখানে দেখেন ছবির মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি ডায়ালেশন। ডায়ালেশন মানে হচ্ছে যে আমাদের সার্ভিক্স কতটুকু ওপেন হচ্ছে, যেমন মানে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3, এরকম করে 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 হচ্ছে 10 পর্যন্ত যখন যায়, তখন হচ্ছে যে বেবি, একটা বেবির মাথার সমান হয়, তখন অ্যাকচুয়ালি ডেলিভারির জন্য একটা ভালো ইয়ে। তো এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, যেমন ইফেসমেন্ট, ইফেসমেন্টটা হচ্ছে যে এই যে দেখেন এখানে, এই যে এই জায়গাটাতে দেখেন,
এই জায়গাটাতে দেখেন যে সার্ভিক্সের মুখটা একটু মোটা, ঠিক আছে। তার পাশেরটাতে দেখেন সার্ভিক্সের মুখটা একটু হালকা, একটু কম মোটা, তারপরটাতে একদমই কম মোটা, তারপরটাতে একদম দেখাই যাচ্ছে না, পুরো ডায়ালেটেডও হয়ে গেছে। ইফেসমেন্ট মূলত এই জায়গার অংশটাকে আস্তে আস্তে কমে আসাটাকে ইফেসমেন্ট বলে। তো ফার্স্ট টাইম মাদের ক্ষেত্রে ইফেসমেন্টটা দ্রুত হয় আর ডায়ালেশন একটু একটু ধীর গতিতে হয়। তো অনেক সময় দেখা যায় যে ফার্স্ট টাইম মাদের ক্ষেত্রে যে অনেকক্ষণ ধরে ওরা লেবার সহ্য করতেছে, ধরেন 10 আওয়ার্স হয়ে গেল, তাও হচ্ছে যখন সার্ভিক্স চেক করা হলো তখন দেখা গেল যে হয়তো 3 সেন্টিমিটার ডায়ালেটেড হয়েছে অথবা 4, কিন্তু তেমন একটা ডায়ালেটেড হয়ে যায়, তখন মায়ের একদম হতাশ হয়ে যায় যে আরে আমি 10 আওয়ার্স পর্যন্ত লেবার লেবার সহ্য করতেছি কিন্তু আমার তো কোনো প্রোগ্রেসই হয় নাই। কিন্তু অ্যাকচুয়ালি কোনো প্রোগ্রেস হয় নাই সেটা মূল কথা না, আমাদের শরীরের ভিতরে অনেক প্রোগ্রেস হচ্ছে যেটার ব্যাপারে হয়তো আমরা ওভাবে বাইরে থেকে দেখে বুঝতে পারতেছি না। তার মধ্যে ইফেসমেন্ট একটা, যে কতটুকু প্রোগ্রেস হচ্ছে। যে ইফেসমেন্টটা এটা হচ্ছে যে সার্ভিক্সের যে মুখের অংশটা সেটা আস্তে আস্তে কমে যাওয়া, সেটা হচ্ছে ইফেসমেন্ট। তারপরে হচ্ছে স্টেশন। স্টেশন মানে বেবির মাথা কতটুকু নিচে নামতেছে সেটা। 0 মানে হচ্ছে যে নিচে জিরোতে আছে, তারপর +3 মানে একদম নিচে নামতেছে, -3 মানে উপরের দিকে আছে। তো আমরা আম, অনেক সময় দেখা যায় যে সার্ভিক্স পুরোপুরি 10 সেন্টিমিটার ডায়ালেটেড হয়ে গেলেও বেবির মাথা হয়তো নিচে নামতেছে না, সেটার জন্য আরেকটু সময় লাগবে। কিন্তু যদি হচ্ছে বেবি এবং মা সুস্থ থাকে আর সবকিছু ঠিক থাকে, বেবি মুভমেন্ট সবকিছু ঠিক থাকে, তাহলে শুধু বেবির মাথা নিচে নামতেছে না এই অজুহাতে হচ্ছে যে সি সেকশন করানো যাবে না। কারণ যদি সবকিছু ঠিক থাকে, মা যদি এক্সস্টেড হয়ে না যায়, সবকিছু নর্মাল থাকে, তাহলে হচ্ছে যে আরো কিছু কন্ট্রাকশনের পরে বেবির মাথা নিজেই আস্তে আস্তে নিচে নামতে থাকে। এখন হচ্ছে যে প্রেজেন্টেশন, 4 নাম্বারটা প্রেজেন্টেশনে, এটা হচ্ছে যে বেবি পজিশনের ব্যাপারে একটু আগে যেটা বলতেছিলাম সেই ব্যাপারে। এখানে দেখেন হচ্ছে যে কয়েকটা পজিশন দেখানো হচ্ছে: ব্রিজ, ফেস ডাউন, ট্রান্সভার্স। তো অন্য সবগুলা যেমন ব্রিজ বেবি হচ্ছে, যদি আপনি আল্ট্রাসাউন্ড করে জানেন যে আপনার বেবি ব্রিজ, কিছু এক্সারসাইজ আছে যেগুলো আপনারা প্রিনাটাল কোর্স করলে জানতে পারবেন ইনশাল্লাহ, সেগুলো এক্সারসাইজের মাধ্যমে ব্রিজ বেবি হচ্ছে হেড ডাউন করা যায়। আবার হচ্ছে আহ, কিন্তু যদি ট্রান্সভার্স পজিশনে কোনো বেবি থাকে, তার তার ক্ষেত্রে হচ্ছে সি সেকশন করাতেই হবে। তো এই হচ্ছে অ্যাবনর্মাল পজিশনের ব্যাপারটা বললাম। এখন হচ্ছে পিভি চেকের ব্যাপারটা। পিভি চেক মানে হচ্ছে আপনার ভ্যাজানার ভেতর দিয়ে ডক্টর আঙ্গুল এমন করে, এখানে যেমন ছবিতে দেখানো যাচ্ছে এমন করে দুইটা আঙ্গুল ঢুকায় এমন করে একটু ফাঁকা করে দেখবে। ফাঁকা করে কি দেখবে বলেন তো? এই যে এইখানে যে ডায়ালেশনটা, আঙ্গুল, 2 আঙ্গুল ফাঁকা করে বোঝার চেষ্টা করবে যে কতটুকু ডায়ালেশন হয়েছে। তো পিভি চেকটা হচ্ছে যে যত পারবেন কম করানোর চেষ্টা করবেন, কারণ আননেসেসারি অযথা বারবার পিভি চেক করলে ইনফেকশনের ঝুঁকি অনেক বেশি বেড়ে যায়। তো এই জন্য চেষ্টা করবেন যে যতক্ষণ পর্যন্ত আপনার পেনটা একদম আনবেয়ারেবল না হয়ে যাচ্ছে, যে আপনার মনে হচ্ছে যে এখনই হচ্ছে হয়তো আপনার পুশিং চলে আসতেছে বা আপনি একদম আর ধরেই রাখতে পারতেছেন না, ওই সময় হচ্ছে আপনি পিভি চেক করতে বলবেন যে এখন দেখেন পিভি কি অবস্থা। কিন্তু শুরু থেকে যদি বারবার আপনি পিভি চেক করতে দেন, একে তো ইনফেকশনের ঝুঁকি বাড়বে, আর একটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে এটা হচ্ছে একটা মানসিক যন্ত্রণা মায়ের জন্য। যে যেমন প্রথম মা যিনি হচ্ছেন তার কিন্তু ইফেসমেন্টটা আগে হবে, তার ডায়ালেশনটা কম হবে। তো সে যখন বারবার একটু পরপর পিভি চেক করতেছে, প্রথমবার দেখবে যে আচ্ছা 2 সেন্টিমিটার হয়েছে, আবার 2-3 ঘন্টা পরে আবার চেক করতে বলবে, কষ্ট পারতেছে না সেই চিন্তা করে আবার চেক করতে বলবে, দেখবে যে না মাত্র 5 হয়েছে। তখন তার কাছে মনে হবে যে আমি এত কষ্ট করলাম কিন্তু মাত্র 2 সেন্টিমিটার হইলো, এটা তো কোনো হচ্ছে না। তার চেয়ে বরং নিজের মানসিক শান্তির জন্যই একদম লাস্ট মোমেন্টে যদি আপনি পিভি চেক করেন, সেটা আপনার জন্য রিস্কও কমায় দিচ্ছে, আবার হচ্ছে মানসিক শান্তিটাও আহ এখানে পাচ্ছেন যে আচ্ছা ঠিক আছে বারবার চেক করা হচ্ছে না। আর হচ্ছে এখন আমরা বলবো লেবার স্টেজ সম্পর্কে। আহ লেবার স্টেজ সম্পর্কে ইন ডিটেলস আমাদের প্রিনাটাল কোর্সে একদম ভালো করে পড়ানো হয়। তো যার ফলে হচ্ছে এখানে আমি শুধু নামটা বা এতটুকুই বলবো, লেবার স্টেজ সম্পর্কে একদম ইন ডিটেলস পড়ানো হয় আমাদের প্রিনাটাল কোর্সে। যে ইমোশনাল সাইন কি, তারপর হচ্ছে ফিজিক্যাল সাইন কি, কখন আপনাকে কি করতে হবে, একদম ফুললি ইন ডিটেলসে বলা হয়। তো এখন যেটা বলবো যে লেবার অ্যাকচুয়ালি ধাপ কয়টা। লেবার 3টা ধাপের: ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ আর হচ্ছে থার্ড স্টেজ। ফার্স্ট স্টেজটা হচ্ছে যেখানে হচ্ছে মূলত
ইউটেরাস কন্ট্রাকশনের মাধ্যমে ইফেসমেন্ট, একটু আগে পড়লাম যেটা ইফেসমেন্ট আর ডায়ালেশন, সার্ভিক্স ডায়ালেশনটা হয়। ফার্স্ট স্টেজের আবার তিনটা ধাপ আছে। এটা হচ্ছে যে আর্লি ফার্স্ট স্টেজ, লেট ফার্স্ট স্টেজ, আর হচ্ছে ট্রানজিশন। আর্লি ফার্স্ট স্টেজটা হচ্ছে সহজ ধাপ বলা হয়, কারণ হচ্ছে যে এই সময়ে দেখা যায় যে একদম মাত্র লেবার শুরু হয়, হালকা একটু ধরেন আম, কি বলে পিরিয়ডের ব্যথার মতো হালকা একটু কন্ট্রাকশন, মাইল্ড কন্ট্রাকশন হতে পারে। সাধারণত এটা খুব বেশি সময় থাকে না, সাধারণত 30 থেকে 40 সেকেন্ড কন্ট্রাকশন গুলা থাকে। আর হচ্ছে দেখা যায় যে 10 বা 15 মিনিট পর পর কন্ট্রাকশন আসতেছে এরকম। আর সাধারণত আহ, আবার এটা অনেক সময় ইয়ে হতে পারে, ইরেগুলার হতে পারে, যে একবার 10 মিনিট পর পর আসতেছে, একবার 15 মিনিট পর পর আসতেছে, একবার 40 সেকেন্ড থাকতেছে, একবার 1 মিনিট থাকতেছে। এরকম কোনো রেগুলার প্যাটার্ন স্টাবলিশ হয় না ফার্স্ট, মানে আর্লি ফার্স্ট স্টেজে। তারপর হচ্ছে লেট ফার্স্ট স্টেজ, এটাকে অ্যাক্টিভ ফেজ বলা হয়। এই সময় হচ্ছে যে কন্ট্রাকশন গুলা একটু হার্ড আর স্ট্রং হয়। আর হচ্ছে একটু কন্ট্রাকশন গুলো থাকার সময়টা একটু বাড়ে, লং লাস্টিং হয়। আর তারা হচ্ছে সাধারণত 1 থেকে 2 মিনিট থাকে। আর একটা স্টাবলিশড প্যাটার্ন আপনি তখন ফলো করতে পারবেন, যে আচ্ছা ঠিক আছে 10 মিনিট পর পর আসতেছে, 10 মিনিট পর পর অনেকক্ষণ আসার পর আস্তে আস্তে 9 মিনিট হচ্ছে, এরকম যে একটা প্যাটার্ন আপনি দেখবেন। আর হচ্ছে সেটা একটু ক্লোজার টুগেদার হবে, মানে হচ্ছে একটা কন্ট্রাকশন থেকে আরেকটা কন্ট্রাকশন আসার সময় আস্তে আস্তে কমতে থাকবে। ধরেন যে 10 মিনিট পর পর আসতেছে, এটা আপনি আধা ঘন্টা দেখলেন, পরে দেখলেন যে আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে 9 মিনিট হচ্ছে, 8 মিনিট হচ্ছে, এরকম। আর হচ্ছে ট্রানজিশন ফেজটা হচ্ছে যে একদম মানে ফার্স্ট স্টেজের একদম শর্টেস্ট স্টেজ এটা। ট্রানজিশন ফেজ সাধারণত 15 থেকে 30 মিনিট পর্যন্ত লাস্টিং হয়। আর হচ্ছে এই সময়ে যেটা হয় যে মায়েরা খুব বেশি হচ্ছে ইমোশনালি চ্যালেঞ্জ ফিল করে, তারা খুব বেশি মনে করে যে আমি পারবো না, আমার দ্বারা আর হবে না। আর এই সময়ে সাধারণত হচ্ছে মায়েদের ইমোশনাল আউটবার্স্টটা বেশি হয়, যে আম, কান্নাকাটি, অস্থির হয়ে যাওয়া। যারা মূলত হচ্ছে এই ব্যাপারগুলো সম্পর্কে জানে না, তারা আরো বেশি অস্থির হয়ে যায়। আর যারা একটু পড়াশোনা করে বা প্রিনাটাল কোর্স করে, ওরা যেহেতু প্যাটার্ন গুলো সম্পর্কে জানে, ওদের মধ্যে একটু কাম ভাবটা একটু বেশি দেখা যায়, যে না ওরা বুঝে যাচ্ছে ঠিক আছে আমি এখন ইমোশনালি চ্যালেঞ্জ ফিল করতেছি, তার মানে হয়তো আমি ট্রানজিশন ফেজে আছি। আর ট্রানজিশন ফেজের সবচেয়ে বড় গুড নিউজ হচ্ছে যে এই এই ফেজটা খুবই অল্প, আর এরপরেই হচ্ছে বেবি হয়ে যাবে। তো এটা একটা গুড নিউজ। যখন একটা মা খুবই সেলফ ডাউটেড ভুগতেছে, যে সে ভাবতেছে আমি পারবো না, আমি এখন এপিডুরাল নিয়ে নিব, তখন হচ্ছে যদি আপনি সাপোর্ট পার্সন হিসেবে আশেপাশে থাকেন, তাহলে আপনাকে বারবার বলতে হবে যে না, তুমি যে ডাউট ফিল করতেছো এর মানেই হচ্ছে যে বেবি খুব তাড়াতাড়ি আসতেছে। তো তুমি নিশ্চয়ই পড়ছো, তুমি নিশ্চয়ই জানো, তো এর মানে হচ্ছে যে বেবি খুব তাড়াতাড়ি আসতেছে। তো ট্রানজিশন ফেজের পরে আসে হচ্ছে পুশিং স্টেজ। আম, এই পুশিং স্টেজটা হচ্ছে যে পুশিং স্টেজে কন্ট্রাকশন গুলো একটু সময় দেয় মাকে, যে একটা পুশিং আর্জ আসে যখন, তখন একটা সময় দেয় যে মা যেন দুইটা কন্ট্রাকশনের মাঝখানে একটু রেস্ট নিতে পারে, ওরকম একটা সময় দেয়। আর খুব স্ট্রং আর্জ হয় যে আমার এখনই পুশ করে বেবি বের করে ফেলতে হবে, আর যে যাই বলুক কিচ্ছু শুনবো না, এরকম একটা ডেসপারেট ভাব চলে আসে মায়ের মধ্যে, যে যে কোনো ভাবে হচ্ছে পুশ করে বেবি বের করে ফেলতে হবে। তো এই সময়টাকে হচ্ছে পুশিং স্টেজ বলে। আর এটা হচ্ছে সেকেন্ড স্টেজ লেবারের। আর থার্ড স্টেজ হচ্ছে আফটার বার্থ, যখন হচ্ছে বেবি, তখন ধরেন মার একদম স্কিন টু স্কিন আছে, তখন হচ্ছে আহ ইউটেরাসে কিছু কন্ট্রাকশন হয় প্লাসেন্টা বের হওয়ার জন্য। অনেকের ক্ষেত্রে এই কন্ট্রাকশন গুলা একদম মাইল্ড থাকে, অনেকের ক্ষেত্রে একদম খুব বেশি কন্ট্রাকশন হতে পারে। অনেকের আবার হচ্ছে যে ব্রেস্ট ফিডিং করানোর সাথে সাথে বেবি যতবার সাকিং করে ততবারই হচ্ছে ব্যথা হয়, যে ইউটেরাস কন্ট্রাকশন হওয়াটা খুব বাজে রকম ব্যথা হয়। এখন হচ্ছে আম, এখন প্রশ্ন থাকে যে একটা লেবার কতক্ষণ পর্যন্ত হয়। একটা লেবার অ্যাকচুয়ালি হাউ লং হবে, এটা এটা একদম পারফেক্টলি অ্যাকুরেটলি কেউ বলে উঠতে পারে না যে এতক্ষণে তোমার লেবার চলবে, এতক্ষণ পরেই তোমার বেবি হবে। কিন্তু ওই যে একটু আগে বললাম যে প্রথমবার যারা মা হয় তাদের জন্য হচ্ছে 14 to 30 আওয়ার্স পর্যন্ত সবকিছু নর্মাল থাকলে তারা অপেক্ষা করতে পারে, 14 to 30 আওয়ার্স। আর হচ্ছে যারা প্রথমবার মা হচ্ছেন না, দ্বিতীয় বা তৃতীয় সন্তানের মা হচ্ছেন, তাদের 8 to 10 আওয়ার্স এর মধ্যে সাধারণত বেবি হয়ে যায়।
তো প্রতিটা মা আলাদা, প্রতিটা বেবি আলাদা, প্রতিটা মানুষের শরীর আলাদা, সবকিছু হিসাবে সবার হচ্ছে লেবারের টাইমিংটা পুরোপুরি আলাদা হয়। তো এটা একদম একদম অ্যাকুরেটলি হচ্ছে ওভাবে বলা যায় না, কিন্তু দেখা যায় যে হসপিটালে থাকলে ওরা সেই পুরানো প্রোটোকল মেনে বলে যে আচ্ছা তোমার লেবার স্লো হচ্ছে। আহ এটাকে হচ্ছে মেডিকেলের ভাষায় বলা হয় যে ফেল টু প্রোগ্রেস। অ্যাকচুয়ালি ফেল টু প্রোগ্রেস, প্রোগ্রেস তো ন্যাচারালি সেরকম কিছু না, সবকিছু নর্মাল থাকা, বেবি মা সুস্থ থাকার পরেও যদি বলে যে ফেল টু প্রোগ্রেস, জাস্ট শুধু মেডিকেলের কিছু চার্টের সাথে মিলতেছে না বলে সেটা হয় না। এটাকে আমরা বলি যে ফেল টু বি পেশেন্ট, মানে সে অ্যাকচুয়ালি ধৈর্য ধরতে পারে নাই তাই বলতেছে যে প্রোগ্রেস হচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে কোনো না কোনো প্রোগ্রেস তো অবশ্যই হচ্ছে, প্রতিটা কন্ট্রাকশনের সাথেই প্রোগ্রেস হচ্ছে। আহ এরপরের কোশ্চেন হচ্ছে শুরু স্পিড আপ লেবার মেডিকেলে। এখন হচ্ছে কোশ্চেনটা যেটা সেটার পুরা ডিসিশন আপনার হাতে, ডিসিশন ইজ ইয়োর্স। কিন্তু রিস্ক যেগুলো হতে পারে সেগুলো নিয়ে আসেন আলোচনা করে, যে যদি আপনি মেডিকেলি লেবারটাকে স্পিড আপ করেন তাহলে কি হবে। তাহলে যেটা হবে যে নর্মাল ন্যাচারাল পেইন যেটা, সেটার চাইতে পেইন মেডিকেশন নিয়ে যেই পেইনটা হয় সেটা অ্যাবনর্মালি স্ট্রং, ফ্রিকোয়েন্ট, আর একদম মানে বাজে রকম পেইনফুল। আমি এটা শুধু যে বইয়ের ভাষায় পড়ে বলতেছি তা না, আমার দুইজন বেবি হয়েছে, আমার বড় জনের বেলায় হচ্ছে আমি মেডিকেল হস্তক্ষেপটা নিছি, আর ছোট জনের বেলায় আলহামদুলিল্লাহ ন্যাচারালি হয়েছে। তো এই পার্থক্যটা যে শুধু আমি বইয়ের পড়া পড়ে আপনাদেরকে বলতেছি তা না, এই পার্থক্যটা আমি নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। দুইটা পেইনের পার্থক্য জাস্ট আকাশ পাতাল। যখন কোনো মেডিকেল ইন্টারফারেন্সের মাধ্যমে আমি লেবার স্পিড আপ করি তখন আমার মানে পেইন সহ্য করার কোনো ক্ষমতাই থাকে না, মানে খুবই স্ট্রং, খুবই ফ্রিকোয়েন্ট আর খুবই পাওয়ারফুল পেইন থাকে সেটা। তারপর হচ্ছে ব্লাড প্রেশার অল্টার হয়ে যেতে পারে, কমে যেতে পারে, বেড়ে যেতে পারে। তারপর ধরেন ফিটাল ডিস্ট্রেস হতে পারে ল্যাক অফ অক্সিজেনেশনের কারণে। তো ফিটাল ডিস্ট্রেস হলে তো এটা সরাসরি সি সেকশনের দিকে নিয়ে যায়। তো একটা মেডিকেল, একটা কোনো কিছু আপনি লেবার করার জন্য গেলেন, তখন হচ্ছে দেখা যাচ্ছে যে অক্সিজেনেশন কম হয়ে যাচ্ছে ফিটাসের কাছে, তখন তো সেটা ডিস্ট্রেস হয়ে যায়, তখন সেটা সি সেকশনের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তারপর মা আর বেবির ইনফেকশন হওয়ার চান্স তো অনেক বেশি থাকে। আর ইয়ে হতে পারে যে লেবারটা তো ন্যাচারালি শুরু হয় নাই, বা লেবার পেনটা তো ন্যাচারাল না। এজন্য দেখা যায় যে বেবি ফুললি এঙ্গেজও হয় না, ইয়েতে পেলভিক ফ্লোরে এঙ্গেজও হয় না। তো এঙ্গেজ না হয়েও এত পেইন মায়ের সহ্য করেও দেখা যায় যে যদি মা ডিসিশন নেয় যে না সি সেকশন নিব না, তখন তখন দেখা যায় যে অনেকক্ষণ অপেক্ষা করতে করতে ফিটাল ডেথ হওয়ারও সম্ভাবনা থাকে। আল্লাহ মাফ করুক এই ধরনের কোনো এক্সপিরিয়েন্স হওয়া থেকে, আল্লাহ সবাইকে হেফাজত করুক। তো আরো যেটা হয় যে যদি সি সেকশন আগে হয়ে থাকে, ভিব্যাকের কেউ যদি এরকম কিছু করে থাকেন তাহলে তার ইউটেরাস র্যাপচারের একটা সম্ভাবনা থাকে। তারপরে হচ্ছে মা আর বেবি হচ্ছে আহ, যে মেডিসিনগুলো দেওয়া হয় সেগুলোতে অ্যালার্জিক হওয়ার সম্ভাবনা থাকে। আর মোস্টলি যেটা হয় সেটা হচ্ছে যে ব্লিডিংটা অনেক বেশি বেড়ে যায়, কারণ পুরা বডিটা তো হচ্ছে সেই আল্লাহর দেয়া নির্ধারিত সময় সময় পর্যন্ত সে অপেক্ষা করে নাই, সে তো ফোর্সফুলি লেবারটা করানো হচ্ছে। তো যে প্লাসেন্টাটা যে ইউটেরাস থেকে চলে আসে সেই ক্ষতটা হচ্ছে আবার প্লাসেন্টা সিঙ্ক, আবার হচ্ছে ছোট হওয়া, সেটা হচ্ছে ন্যাচারালি আবার হয় না, তখন হচ্ছে ব্লিডিং এর পরিমাণটা অনেক বেশি হয়ে যায়, পোস্টপার্টাম হ্যামারেজ যেটা, সেটা অনেক বেশি হয়ে যায়। আমি একটু আগে বললাম যে আমার দুইটা এক্সপিরিয়েন্স হয়েছে, তো আমার প্রথম যখন আবদাল্লাহ হয়েছে তখন আমার ক্ষেত্রে এই জিনিসটা হয়েছে যে পোস্টপার্টাম হ্যামারেজ হয়েছে, আর আমার 6 ব্যাগের মতো ব্লাড নেওয়া লাগছে। তো তখন তো এগুলো জানতাম না, পরে যখন আমি পড়াশোনা করলাম তখন বুঝতে পারলাম যে আচ্ছা এই কারণে তাহলে এরকম হয়েছে। তো এই সব কিছু লেবারের স্টেজ নিয়েও আপনাদেরকে প্রিনাটাল কোর্স যদি আপনারা করেন তাহলে আপনারা বুঝবেন যে আরো ইন ডিটেলস, এখানে ধরেন আমি 10%ও বলতে পারি নাই, এত অল্প সময়ের মধ্যে এত বলা যায় না। তো কোর্স যখন করবেন আপনারা বুঝবেন যে অনেক কিছু এখানে আপনারা জানার আছে, আর অনেক কিছু বুঝার আছে, সেগুলো আপনারা বুঝতে পারবেন ইনশাল্লাহ। এখন আসি পেইন ম্যানেজমেন্ট নিয়ে। যদি আপনি ন্যাচারালি সবকিছু রাখেন তাহলে লেবার পেইন, অনেকে অনেক জায়গায় শুনবেন যে লেবার পেইন মানে হচ্ছে যে শরীরের সবগুলা হাড় একসাথে ভেঙে যাওয়ার মতো পেইন। তো
তো এই পেইনটা সহ্য করার মতো কি আল্লাহ কি আমাদের বডি ওভাবে বানান নাই? অবশ্যই বানাইছেন। আল্লাহ আমাদের বডিকে এই পেইনটা সহ্য করার মতো বানাইছেন, কিন্তু কিছু টেকনিক আমাদেরকে ইউজ করতে হবে। লেবার পেইন ম্যানেজমেন্টের কিছু এক্সারসাইজ, কিছু পজিশন, এগুলাও সবকিছু ইন ডিটেলস আপনাদেরকে প্রিনাটাল কোর্সে পড়ানো হবে ইনশাল্লাহ। এখন আমি জাস্ট কয়েকটা এখানে ছবির মাধ্যমে দেখাই দিচ্ছি। যেমন হাঁটাহাঁটি করা, স্ট্যান্ডিং, তারপর ফরওয়ার্ড লিনিং পজিশন, সিটিং, স্কোয়াটিং, তারপর নিলিং। এই জিনিসগুলো হচ্ছে যে লেবার পেইন ম্যানেজের ক্ষেত্রে অনেক বেশি কার্যকর হয়। বিশেষ করে হচ্ছে নিলিংটা ম্যাক্সিমাম মাদের ক্ষেত্রে আমি দেখেছি যে নিলিং পজিশনটা যখন হচ্ছে পেইনটা থাকে, ওই পজিশনে যদি হিপ রোটেশন করতে পারে তাহলে তারা বেশ আরাম পায়। তো আলহামদুলিল্লাহ আমরা একদম শেষের পর্যায়ে চলে আসছি। এখন হচ্ছে যে আপনাদের কোশ্চেন আনসারের সময়। আপনারা একটু কষ্ট করে মাইক ওপেন করে আপনি আপনার প্রশ্নগুলা করতে পারেন ইনশাল্লাহ। কারো কি কোনো প্রশ্ন করার আছে? আপনি মাইক ওপেন করে কোশ্চেন করতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপু, ওই যে এখন যে বললেন ওই জরায়ুর মুখটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় আসতে চায় না। আমার হচ্ছে 5 তারিখে আমার হচ্ছে বেবি মানে মারা গেছে পেটেই। ওকে ওখান থেকে লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে পেইন উঠাইয়া বের করার হয়েছে আর কি, নর্মালি। হুম, এখন আমি হুম। ওখানে ফিঙ্গার দিলে দেখা যায় আমি একটু মানে বুঝতে পারি যে ভিতরে মুখটা একটু বেশি ফাঁক হয়েছে। ওটা কি স্বাভাবিক হবে না? আপনি হচ্ছে কোথায় হাত দিলে বুঝতে পারেন? আপনি ভ্যাজানার ভিতরে হাত দেন? হ্যাঁ, ভ্যাজাইনার ওখানে একটু জাস্ট ওই আপনার, আমার হচ্ছে ব্লিডিং হয়ে গেছিল। হওয়ার পর এখনো 40 দিন পুরা হয়নি। তো হুম, গত 3 দিন মানে প্রচুর পরিমাণ ব্লাড গেছে আর কি। হুম, মাঝখানে বন্ধ ছিল। তো হুম। ব্লাড যাওয়ার পর আমি একটু ওটা পরিষ্কার করতে গিয়ে ফিঙ্গারে আর কি টাচ করলে বুঝতে পারি যে ওখানে আচ্ছা, ভ্যাজাইনার ওখানে ভ্যাজানার আপনার মুখটা মানে হ্যাঁ, ভ্যাজানার উপরের হ্যাঁ, অংশটা একটু ফাঁকা দেখেন, যেটা বললেন। এটা জি স্বাভাবিক জি আপু। জি। আপনি কেগেল এক্সারসাইজটা যদি করতে থাকেন রেগুলার, ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। আল্লাহ আপনার জন্য সবকিছু সহজ করে দিক, আপনাকে মানসিক ভাবে শান্তি দিক, আমিন। আপনার জন্য জান্নাত সহজ করে দিক, আমিন। আমি আপনি কেগেল এক্সারসাইজটা করলে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। নেক্সট কোনো আপু আছেন কোশ্চেন করার জন্য? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আপু, আমি হচ্ছে আমার এখন 5 মাস রানিং। আপু আমার হচ্ছে কোমরে প্রচন্ড ব্যথা হয়। সারা শরীরে ব্যথা, কিন্তু কোমরে সব থেকে বেশি। আপু এখন আমি মানে ক্যালসিয়াম এবং আয়রন এগুলো তো খাচ্ছি, তো কোমরের ব্যথা একদমই যাচ্ছে না। হালকা একটু হাঁটাহাঁটি করলেও প্রচুর ব্যথা হয়। তো আপনি কি প্রিনাটাল কোর্সটা করেছেন? আপু ওইটা তো হচ্ছে পুরানোটা তো ওই যে অনেক দিন হয়ে গেছে, তাই তখন আমার এক্সাম চলছিল, আমি করতে পারিনি। তো এবার এটা করব, ওই যে জানুয়ারিতে যেটা ইনশাল্লাহ শুরু হবে। প্রিনাটাল কোর্সে আপনাকে কিছু এক্সারসাইজ ইনশাল্লাহ দেখায় দিবে। তো সেই এক্সারসাইজ গুলা করলে হচ্ছে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো ইন দা মিন টাইম আপনি যেটা করতে পারেন যে পানি বেশি করে খাবেন। তারপর হচ্ছে আহ নিলিং পজিশনে ক্যাটসান কাউ একটা এক্সারসাইজ আছে, আপনি ইনশাল্লাহ ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন। ওই এক্সারসাইজটা করলে অনেকটা কোমরের ব্যথা কমে। আরেকটা আছে হচ্ছে যে একটা পিঁড়ির উপরে এক পা রেখে দাঁড়াবেন, দাঁড়ায় অন্য পাটা ঝুলায় দিয়ে একটু সামনে আগে পিছে করবেন। এভাবে দুই পায়েই কয়েকবার করে করবেন, এটা করলেও অনেক সময় কমে। আর মোস্ট ইম্পর্টেন্টলি পানি বেশি খাওয়া, হাঁটাহাঁটির মধ্যে থাকা। অনেক সময় দেখা যায় যে পানি কম খাওয়ার কারণে মানুষ মাদের কোমর ব্যথা করে, আবার হচ্ছে অনেক সময় দেখা যায় যে মায়েরা হাঁটাহাঁটি একটু কম করেন, সেটার কারণেও কোমর ব্যথা করে। আর এমনিতে যখন হচ্ছে যে আহ পেট আস্তে আস্তে ভারী হয় তখন কোমর ব্যথা হওয়াটা একদম স্বাভাবিক, কারণ আমাদের কোমরটা হচ্ছে একটু বেঁকে যায়। তো সেই কারণে এই নিজেদের পশ্চার ঠিক করে বসা, পিছনে হেলান দিয়ে না বসা, একটু সামনের দিকে ঝুঁকে বসা, তারপর পা দুইটা ফাঁকা করে বসা, এই জিনিসগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে আপু, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জাজাকাল্লাহ খায়রন। আপু হচ্ছে পানি একদমই খেতে ইচ্ছা করে না, একদমই খেতে ইচ্ছা করে না। না, এটা করা যাবে না। অন্তত 3 থেকে 4 লিটার পানি মাস্ট খেতেই হবে আপু।
আপু এটা কি কোনো মানে ইয়া আছে যে আমি কিভাবে পানি খাওয়াটা মানে আনবো, আহ মানে কোনো আপনি মাধ্যমে নিজের মানে। জন্য আলাদা বোতল রাখবেন, ধরেন 2 লিটার 2 লিটার করে দুইটা আলাদা বোতল রাখবেন। একদম টার্গেট ফিক্সড রাখবেন যে আমি এই দুইটা বোতল 24 ঘন্টার মধ্যে শেষ করবই। এভাবে আপনি পানি খাওয়াটা বাড়াতে পারেন ইনশাল্লাহ। এই টেকনিকটা করছে আপু, তারপরেও ফেল, আমি কোনোভাবেই পারছি না। শীত এসে অ্যালার্ম আরো দিয়ে খেতে রাখতে ইচ্ছা করে পারেন, না। অনেক সময় অনেকগুলা অ্যাপ আছে যেগুলা ড্রিঙ্ক ওয়াটার অ্যাপ, ওরা হচ্ছে নোটিফিকেশন পাঠায় ফোনে, ওটা ট্রাই করতে পারেন। ঠিক আছে আপু, জাজাকিল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম ওয়া আমি রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আর কোনো অপর কোনো কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপু আমার প্রশ্নটা, পিভি চেকটা কি করতেই হয়, মানে মাস্ট, এটা কি করাই লাগে? না, পিভি চেক মাস্ট না, এটা হচ্ছে যে জানার জন্য যে কতটুকু ডাইলেশন হয়েছে। আপনি যদি পিভি চেক না করে ধরেন আপনার পুশিং আর্জ আসলো, আপনি পুশ করলেন, আপনি ডক্টরকে বললেন যে আমি পিভি চেক একদমই চাই না, পুশিং আর্জ আসলে আমি সরাসরি পুশ করব, সেটা কোনো সমস্যা নেই, খুব ভালো। যত কম ওকে আপু। করা যায় ততই ভালো। ওকে আপু, জাজাকাল্লাহ খাইরান। আমিন ওয়া ইয়াকে। আর কোনো অপর কোশ্চেন আছে? আপু ভুলে গেছি ওই যে ওই ইয়াটা, ওই যে একটা এক্সারসাইজ আপনি ইউটিউবে করতে বললেন মাজার জন্য, ওই যে কোমরের ব্যথার জন্য। ওটা হচ্ছে ক্যাটস এন্ড কাউ নাম সম্ভবত। ক্যাটস বেন কাউ। ক্যাটস অ্যান্ড কাউ। আচ্ছা আমি ও বলি, আচ্ছা, ক্যাট। আপনি এই নাম দিয়ে সার্চ করবেন, আবার মিলাবেন যে মিলে কিনা। সেটা হচ্ছে যে আপনি হামাগুড়ি দেওয়ার মতো পজিশনে যাবেন, দিয়ে হচ্ছে একটু আম, একটু বেন্ড করে পিঠটা একটু নামানোর চেষ্টা করবেন, আবার উঠানোর চেষ্টা করবেন আর কি। আপনি ইউটিউবে খুঁজলে ইনশাল্লাহ পেয়ে যাবেন, তাও আমি একটু বললাম যেন মিলায় নিতে পারেন। ঠিক আছে আপু। আচ্ছা, ঠিক আছে। আর কোনো অপর কোশ্চেন আছে? আচ্ছা আপু, এক্সারসাইজটা হচ্ছে মানে কত উইক থেকে স্টার্ট করা বেটার? আপনার প্রেগনেন্সির একদম শুরু থেকে যদি এক্সারসাইজ তারপর ব্যালেন্স ডায়েট করতে পারেন সেটা খুবই ভালো। যত বেশি সময় এক্সারসাইজ করবেন তত মাসেল বিল্ড হবে, ভালো মতো শক্ত হবে। আর হচ্ছে নর্মাল ডেলিভারির জন্য যে এক্সারসাইজ গুলি, এগুলি কি শুরু থেকে করব নাকি লাস্টের দিকে আর কি, 5 মান্থের পরে? আপনার যদি কোনো রকম কমপ্লিকেশন না থাকে তাহলে আপনি একদম শুরু থেকেই শুরু করতে পারেন। আচ্ছা আপু, আপনি যে যে এক্সারসাইজ গুলোর কথা বলছেন এগুলি হচ্ছে শুরু থেকে কন্টিনিউ করা যাবে যদি কোনো কমপ্লিকেশনস না থাকে, এই তো? আমি তো স্লাইডে কোনো এক্সারসাইজের কথা বলি নাই, একটু আগে যে না আপুটাকে আপু, এক্সারসাইজের কথা বললাম সেটার কথা বললেন। জি জি আপু, এটার কথা আমি আসলে যে হ্যাঁ, নামাজ পড়তে গিয়ে অনেক কিছু মিস করে ফেলছি, তো কালকে আবার দেখবো ভিডিওটা, বাট আর কি প্রশ্নটা করলাম। হ্যাঁ, এক্সারসাইজ গুলো আপনি শুরু থেকেই করতে পারবেন ইনশাল্লাহ। আর আপনি প্রিনাটাল কোর্স যদি করেন তাহলে একদম ইন ডিটেলস এ প্রেগনেন্সি এক্সারসাইজ থেকে শুরু করে ডাইট এভরিথিং ইন ডিটেলস আপনাকে সবকিছু বুঝায় বলা হবে, তখন হচ্ছে আপনি করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা আপু, জাজাকাল্লাহ। আমিন ওয়া ইয়াকে। আর কোনো অপরকে কোনো কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। আপু, আমার একটা কোশ্চেন ছিল। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আপু বলেন। আপু, আমি হচ্ছে এবার প্রথম মা হবো ইনশাআল্লাহ। এখন হচ্ছে আহ মানে ব্যথার হচ্ছে লেবার পেনটা কতক্ষণ মানে বাসায় থেকে তারপরে হসপিটাল গেলে ভালো হবে? হ্যাঁ, এটা আপনি প্রিনাটাল কোর্সে ইন ডিটেলস পাবেন, কিন্তু আপনার মনে আছে কিনা দেখেন এই স্লাইডটাতে আমি এই ব্যাপারে হালকা একটু বলেছি। এই স্লাইডটাতে দেখেন, এখানে হচ্ছে যে টাইমিং 5-1-5 রুলিং। 5 হচ্ছে আপনার 5 মিনিট পর পর কন্ট্রাকশন আসবে, কন্ট্রাকশন 1 মিনিটের মতো হয়তো স্থায়ী হবে। আর এটা আপনি 1 ঘন্টা ধরে অবজার্ভ করবেন যে এই প্যাটার্নটা ঠিক আছে কিনা, তখন আপনি বুঝবেন যে আচ্ছা ঠিক আছে, এখন আমি ডক্টরের কাছে যেতে পারি। কিন্তু এটা একদম শর্টে আমি বললাম, মানে এটা একদম ইন ডিটেলস আমি বলতে পারি না এত কম সময়। আপনারা একদম ফুল যদি জানতে চান আপনারা প্রিনাটাল কোর্সে পাবেন ইনশাল্লাহ।
হচ্ছে আপু আর কি কথা, মানে লেবার শুরু থেকে কি তখন কি ব্লিডিং হয় হালকা হালকা নাকি মানে পানি ভেঙে না যায় অনেকে আসলে বলে আগে থেকে, বা এখন আমি কখন বুঝবো যে এটা রিস্ক? হ্যালো। জি আপু, জি আমি ডেঞ্জার সাইন গুলা সম্পর্কে আলোচনা করেছি অলরেডি। আপনি যদি হ্যালো কষ্ট করে আমার রেকর্ডিংটা। জি আপু। স্যার। আপু, আমি একজনের কোশ্চেনের আনসার দিচ্ছি, আপনি একটু কষ্ট করে অপেক্ষা করেন। ওনার আনসারটা দেওয়া শেষ হলে তারপর আপনি আবার কোশ্চেন করবেন ইনশাল্লাহ। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমি ডেঞ্জার সাইনগুলো সম্পর্কে অলরেডি আলোচনা করে ফেলেছি। আপনি যদি মিস করে থাকেন আপনি রেকর্ডিং শুনলে সেটা বুঝতে পারবেন ইনশাল্লাহ। জি সরি আপু, আমি একটু লেটে জয়েন হয়েছি তো এই জন্য আমি শুনতে পাইনি না, আশা সমস্যা করছিলাম। নাই, রেকর্ডিং থাকবে তো আপনি শুনতে পারবেন ইনশাল্লাহ। জি আপু অন্য ঠিক একজন আছে। আপু বলছিলেন, আপনি বলতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আমি জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে ওয়াটার ব্রেক বেশি হওয়ার পর কি কোনো এক্সারসাইজ করা যায়? মানে যেটা না হয় না, যে হাসপাতাল গেলে কোনো রকম এক্সারসাইজ কিছুই করতে দেয় না, একদম শুয়ে রাখে। একদম শুয়ে না থাকলেও আপনি হয়তো একটু আপরাইট থাকতে পারেন বা নিইং পজিশনে থাকতে পারেন, কিন্তু হচ্ছে এক্সারসাইজ না করাই ভালো। কারণ যদি আপনার একদম অনেক বেশি ওয়াটার ব্রেক হয়ে একদম পা বা ফ্লোর পর্যন্ত ভিজে যায়, তার মানে আপনার বেবির কাছে পানি কমে গেছে, বেবি ডিস্ট্রেস হওয়ার চান্স অনেক বেশি। আর বেবি ডিস্ট্রেস হওয়া মানে মেকোনিয়াম যেতে পারে, অথবা বেবি ডিস্ট্রেস হওয়া মানে আল্লাহ মাফ করুক, ফিটাল ডেথও হতে পারে। তো এই ও জন্য হচ্ছে কি, অন্য নড়াচড়া যত কম করা যায় তত ভালো। আচ্ছা, এভাবে ওয়াটার ব্রেক হলে কি বাসায় ওয়েট করা যায় নাকি সাথে সাথে হসপিটালে অ্যাডমিট হওয়া উচিত? যদি আপনার অনেক বেশি ওয়াটার ব্রেক হয়ে যায় তাহলে সাথে সাথে হসপিটালে যেতে হবে। আর যদি ধরেন এক দুই ফোঁটা করে যাচ্ছে আপনি মনে করতেছেন, তাহলে আপনি বাসায় অপেক্ষা করতে পারবেন। আর সেক্ষেত্রে কি মানে এই যে লেবার ইনডিউস করে যে এটা করতেই হয় যদি আমার পেন কম যদি থাকে? আপনার ওয়াটার ব্রেক হওয়ার পরেও আপনার হচ্ছে পেইন না আসে তাহলে তো ইনডিউস করতেই হবে। মানে এটা কি ওয়েট করা যাবে কিছুক্ষণ বা কতক্ষণ করা যাবে যদি যায়? না না, আপনার যদি অনেক বেশি ওয়াটার ব্রেক হয়ে যায় আর আপনার পেইন আসতেছে না তাহলে ওয়েট করা যাবে না, ইনডিউস করতে হবে। আর যদি ধরেন এক দুই ফোঁটা করে ওয়াটার ব্রেক হচ্ছে কিন্তু লেবার আসতেছে না, তাহলে আপনি একদিন অপেক্ষা করে দেখতে পারেন যে পেইন আসতেছে কিনা। যদি একদিনের মধ্যে আসে অল্প একটু এক ফোঁটা দুই ফোঁটা করে গিয়ে তাহলে আলহামদুলিল্লাহ, যদি না আসে তাহলে আপনার ডক্টরের কাছে যেতে হবে যে আমার এক দুই ফোঁটা করে যাচ্ছে, এখন হচ্ছে আমি কি করবো এটা জানার জন্য। জি, আমার আগের দুইটা বেবির ক্ষেত্রে এরকম হয়েছে, ওয়াটার ব্রেক হওয়ার পর ইনডিউস করা হয়েছে। তো বেবি আমার আলহামদুলিল্লাহ সমস্যা হয়নি কোনো হতে, কিন্তু আমি চাচ্ছিলাম যে এই যে মানে এক্ষেত্রে বাসায় ওয়েট করা যায় কিনা এটা জানতে। জাজাকাল্লাহ। আমিন ওয়া ইয়াকে। আর কোনো আপুর কি কোনো কোশ্চেন আছে? আর কারো কোশ্চেন না থাকলে আমরা শেষ করে দেই ইনশাল্লাহ। কোশ্চেন থাকলে মাইক ওপেন করে কোশ্চেন করতে পারেন, লাস্ট কোশ্চেন কেউ যদি করতে চান। জি আপু, আসসালামু আলাইকুম। আপু, আরেকটা কথা হচ্ছে, আমি এই 4 মান্থ যখন রানিং চলছিল তখন ডক্টরের কাছে গিয়েছিলাম। তো উনি আমার হচ্ছে যে অ্যানিমেল স্ক্যান এগুলো সবকিছু করে দেখেছে, হ্যাঁ ঠিক আছে আলহামদুলিল্লাহ, বাচ্চার কোনো সমস্যা নেই এবং আমার কন্ডিশন এবং বাচ্চার কন্ডিশন সবই ওকে। শুধু ওই যে পানি কম খাওয়ার কারণে হালকা একটু ইনফেকশন আছে। তো আপু হচ্ছে আমার এখন কথা, আমি ওনাকে মানে নর্মাল ডেলিভারির জন্য ওনার সাথে আর কি কথা বলছিলাম যে এখন থেকে কোনো এক্সারসাইজ আছে কিনা। তো উনি তো আমাকে বললেন যে এখন কোনো ধরনের এক্সারসাইজ নাই, আপনি 7 মাসের পর থেকে আসবেন, তখন আপনার সাথে এই বিষয় নিয়ে কথা হবে আপু। কিন্তু আপনি তো মাত্রই বললেন যে এখন থেকেও করা যায়। জি আপু, আপনার কন্ডিশনটা হচ্ছে যে আপনার অ্যামনিওটিক ফ্লুইড কম, সেটা বললো উনি, তাই না? জি মানে আমার একটু মানে প্রথমে ইনফেকশন হয়েছিল একদম ফার্স্টে যখন বেবি আমার কনসিভ হয় সেই সময়। তারপর আমি ওই যে অনেক ডাব এগুলো জাতীয় লিকুইড অনেক খাওয়ার পরে একটু আলহামদুলিল্লাহ ভালো বেটার। তবে একদম পুরোপুরি আশঙ্কাজনক হয়নি, তারপরও সামান্য দেখা যাচ্ছে। মানে এখন রিসেন্ট অবস্থাটা কি, যে কম নাকি নর্মাল হয়েছে? না আপু, কম, একেবারে নর্মাল হয়নি। আচ্ছা, আপনি হচ্ছে প্রোটিনটা অনেক বেশি খাওয়ার চেষ্টা করবেন আপু। একদম 80 to 100 গ্রাম প্রোটিন মাছ খাবেন। আর পানি বললাম না, একটু আগে একটা আপুকে বললাম যে আপু, 3 থেকে 4 মাছ লিটার ডিম মাছ খাওয়ার দুধ চেষ্টা করবেন।
মাছ ডিম দুধ সবই খাচ্ছি, মানে শাক সবজি সবই খাচ্ছি। আমার ফল খেতে ইচ্ছা করে না, বাদাম মধু এগুলো খেতে ইচ্ছা করে না। আপনি হচ্ছে একটু গুগল করে কাউন্ট করার চেষ্টা করবেন যে 80 to 100 গ্রাম প্রতিদিন মাছ খাচ্ছেন, এমন কাউন্ট করার চেষ্টা করবেন। যে এটা যদি আপনি প্রোটিনটা বাড়াতে পারেন তাহলে ইনশাল্লাহ ইমিউনিটি ফ্লুইডটা বাড়বে ইনশাল্লাহ। তো তখন হচ্ছে আপনি যদি এক্সারসাইজ করেন সেটা আপনার জন্য ভালো হবে। হয়তো আপনার ইমিউনিটি ফ্লুইড কম দেখেই ডক্টর এখন এক্সারসাইজ করতে মানা করছেন। আচ্ছা ঠিক আছে আপু, জাযাকাল্লাহ আর খাইরান কারো আপু। কোনো, জি আপু, আসসালামু আম, আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপু, এই 38 সপ্তাহে পর থেকে মানে পেইনটা ন্যাচারালি উঠে, এই জন্য আর কি কি এক্সারসাইজ গুলো করা যায়, মানে কি আপনি করা হচ্ছে যায় যেন হাঁটাহাঁটি বেশি ন্যাচারালি বাড়ায় পেইন। দিবেন, হাঁটাহাঁটি বাড়ায় দিবেন। তারপর সিঁড়ি ভাঙা, যেটা সিঁড়ি দিয়ে উপরে ওঠা নিচে নামা, সাইড আম, সিঁড়ি দিয়ে ওঠার সময় সোজা উঠবেন একবার, আবার হচ্ছে একবার ডান পাশে ফিরে উঠবেন, একবার বাম পাশে ফিরে উঠবেন, এই জিনিসটা করতে পারেন। আপনার যদি বার্থ বল থেকে থাকে তাহলে হিপ রোটেশন, বাউন্সিং, এই জিনিসগুলো করতে পারেন। আর হচ্ছে মাইল সার্কিট নামে একটা এক্সারসাইজ আছে। সেটা হচ্ছে যে একটু উঁচু জায়গা থেকে মাথাটা ফ্লোরে রেখে সিজদা দেওয়ার মতো একটা পজিশন আর কি। এটা আপনি ইউটিউবে সার্চ করলে ইনশাল্লাহ পেয়ে যাবেন। এই এক্সারসাইজটা করতে পারেন ইনশাল্লাহ। আর একদম ইন ডিটেলস আমাদের প্রিনাটাল কোর্সে আছে। আপনার এখন 38 উইকস প্রিনাটাল কোর্সের হয়তো রেকর্ডিং আপনি পেতে পারেন। আপনি যদি পেজে যোগাযোগ করেন তাহলে আপনি জানতে পারবেন ইনশাল্লাহ। প্রতিদিন at least কতক্ষণ হাঁটা উচিত? আমার কথা আপনি আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি আপনার কথা একদম শুনতে পাই নাই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আপু, লেবার পেন শুরু হওয়ার পর সর্বোচ্চ কত ঘন্টা পর্যন্ত বেবি হওয়ার জন্য ওয়েট করা যাবে? আপনি যদি প্রথমবার মা হয়ে থাকেন তাহলে 14 to 30 আওয়ার্স। আর আপনার যদি এটা সেকেন্ড বা থার্ড বেবি হয়ে থাকে তাহলে 8 to 10 আওয়ার্স। জি আপু, জাসাকিল্লা। আমি বা ইয়াকে, আর কি কারো কোনো প্রশ্ন আছে? হ্যালো। জি আপু। জি, এই আমাদের প্রেগন্যান্সিতে আসলে প্রথম দিকে বা লাস্টের দিকে কতক্ষণ করে ডেইলি হাঁটা মানে জরুরি বা হাঁটলে ভালো? আপনি এটা কি লেবার হওয়ার কথা বলতেছেন নাকি এমনি রেগুলার প্রেগনেন্সির না, সময়ের রেগুলার কথা? রেগুলার প্রেগন্যান্সির সময়ের কথা বলছি। রেগুলার আপনি ধরেন 30 মিনিটস বা 1 আওয়ার হিসাব করে রাখতে পারেন। যে আপনি হাঁটার নিয়তে হাঁটা যেটা সেটা করতে পারেন, যে 30 মিনিটস বা 1 আওয়ার করলেন ইনশাল্লাহ। জি, ওকে, থ্যাংক ইউ। তো আর এই যে 38 সপ্তাহ পর ওই যে মানে ওই যে আনারস বা পেঁপে খাওয়া, এগুলো কি আসলে উচিত, মানে ওই যে আহ হ্যাঁ, যেন জরায়ুর মুখটা থার্টি নরম হয়? উইক্স এর পরে আনারস, পেঁপে আর হচ্ছে খেজুর, এগুলা বেশি বেশি খেতে বলা হয়, তাহলে সার্ভিক্স হচ্ছে নরম হয়। ইয়েস, আপনি যেটা বললেন সেটাই। আর আপু ওই যে ওই যে নাম যে নাকি ওই যে স্কোয়াড, স্কোয়াডটা হলো আমি আমার পুরো প্রেগনেন্সিতে অত বেশি করি নাই। এখন আর কি ওটা কিরকম অ্যামাউন্ট করা উচিত, মানে 30 মানে এটা করলে কি আহ উপকার হচ্ছে নাকি ওই যে আপনি যেটা বলছেন হ্যাঁ হ্যাঁ, হাঁটাহাঁটি স্কোয়াট সিঁড়ি করলেও ভাঙা এগুলো উপকার দিয়ে না? হবে। না না, স্কোয়াটও উপকার হবে। স্কোয়াট আপনি করতে পারেন যতটুকু আপনি শরীরে কুলায়। এতে মানে শরীরকে বেশি কষ্ট দিয়ে করার দরকার নেই, যতটুকু আপনি করতে পারেন অতটুকুই। আর এটা হচ্ছে যে ডাক ওয়াকিং বলে, যে স্কোয়াট পজিশনে থেকে সামনের দিকে অথবা পেছনের দিকে হাঁটার চেষ্টা করা, সেটাও করতে পারেন, সেটাও অনেক ভালো। আচ্ছা, মানে এই জিনিসগুলো তো মোবাইলে থাকে মানে নোট আকারে, কিন্তু যখন পেইন উঠার পরে হসপিটালে নিয়ে যায়, মানে হসপিটালে গেলে আর মোবাইলের অ্যাক্সেস পাওয়া যায় না। তো ওই সময় তো প্রচুর পেইনও থাকে। তো ওইখানে বসে যখন ওই জরায়ুটা আর কি 1 সেন্টিমিটার 2 সেন্টিমিটার থাকে, মানে ব্যথা ওঠার পরেই তো হসপিটালে গেলাম। তারপর ওখানে যখন এটা বাড়ানোর জন্য আর কি কোন এক্সারসাইজটা আর কি মানে মাথায় রাখবো একদম, যে যে আমার থেকে কিছু নাই কিন্তু আমি ওই জিনিসটা চালাই যাবো আর কি। মানে ওই হসপিটালের ওই যেখানে আমার সাথেও কেউ নাই, মোবাইলও নাই, কিছু নেই। হ্যাঁ, আপনাকে যদি মুভমেন্ট করতে দেয় তাহলে আপনি হাঁটাহাঁটি করতে পারেন। তারপর হচ্ছে ওই যে ফরওয়ার্ড লিনিং পজিশন, বা হচ্ছে আপনি
নিং পজিশন যেটা একটু আগে দেখালাম, যে দাঁড়ান এই পজিশনটা, এই পজিশন গুলা, এই দুইটা পজিশনে ট্রাই করতে পারেন, স্কোয়াট ট্রাই করতে পারেন এর মধ্যে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, জাজাকাল্লাহ খাইর। আমিন ওয়া ইয়াকে। আর কারো কোনো প্রশ্ন কি আছে? না থাকলে আমরা শেষ করে দিব ইনশাল্লাহ। যদি থাকে তাহলে প্রশ্ন করতে পারেন আর কিছুক্ষণ, যদি না থাকে তাহলে শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ। আচ্ছা, নাই মনে হয় কারো প্রশ্ন, তাহলে জাজাকিল্লাহ খাইর আমাকে এতক্ষণ আসসালামু শোনার জন্য। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি আপু বলেন। আপু, প্রেগনেন্সিতে কোন জিনিসগুলা খেলে খেলে মায়ের জন্য ভালো হয়? হাইট অনুযায়ী ওজন অনেকটাই কম এবং শরীরটাও অনেক দুর্বল। কোন আপনি প্রেগনেন্সির হচ্ছে প্রথম দিকে প্রোটিন কোন খাওয়ার জিনিস? দিকে বেশি ফোকাস করবেন। 80 to 100 গ্রাম প্রোটিন মাস্ট। এছাড়া ব্যালেন্স ডায়েটের চেষ্টা করবেন, হোল গ্রেন, ফ্রুটস, এই সব কিছুই হচ্ছে, হোল গ্রেনের কথা তো বললামই, ফ্রুটস সবকিছুই হচ্ছে ব্যালেন্স ভাবে খাওয়ার চেষ্টা করবেন, কিন্তু প্রোটিনটা আর হচ্ছে ফ্লুইড মানে পানি, জুস, শরবত বা যাই বলেন না কেন, ফ্লুইড জাতীয় জিনিস, দুধ, এগুলো হচ্ছে বেশি বেশি খাবেন ইনশাল্লাহ। আর আপনি ইন ডিটেলস আমাদের প্রিনাটাল কোর্সে পাবেন, ইন ডিটেলস আপনাকে একদম ডায়েট চার্ট সহ দেওয়া হয় প্রিনাটাল কোর্সে। তো আপনি যদি প্রিনাটাল কোর্সে জয়েন করেন তাহলে একদম ডায়েট চার্ট সহ পাবেন, যে কখন কতটুকু প্রতিদিন কি খেতে হবে সবকিছু দেওয়া থাকে। যে প্রিনেটাল কোর্সটা কখন শুরু হবে? রিসেন্টলি আমাদের একটা প্রিনাটাল কোর্স শুরু হতে যাচ্ছে, আপনি একটু কষ্ট করে পেজে নক করবেন ডিটেলস জানার জন্য। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সবার কোশ্চেন শেষ? আচ্ছা, তাহলে আমরা শেষ করে দেই। জাজাকিল্লাহ খাইর, আমার কথা তো এতক্ষণ মনোযোগ দিয়ে আপনাকে শোনার কি জন্য। কখনো মানে কোনো সমস্যা হলে মেসেজ করা যাবে, অথবা আপনার আপু টেলিগ্রাম আমাদের আইডিতে? হচ্ছে, আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে সব দেউলারা আছেন সবাই, কোর্স ইনস্ট্রাক্টররাও আছেন, ডক্টররাও আছেন, সবাই মিলেই যখন যে আপুর প্রবলেম হয় সবার কোশ্চেনেরই আনসার দেওয়া হয়। এছাড়া আমাদের ফেসবুক গ্রুপ আছে, সেখানেও আপনি কোশ্চেন করতে পারেন। আর আপনি যদি হচ্ছে প্রিনাটাল কোর্স করতে চাইলে পেজে নক দিতে পারেন। আর যদি দোলা সার্ভিস নিতে চান সেটাও আপনি পেজে নক করে বলতে হবে যে আমি, দোলার নাম বলতে হবে যে আমি এই দোলার এই আপুর সার্ভিস নিতে চাই, এরকম আর কি ব্যাপারটা। আচ্ছা, আমি তাহলে শেষ করে দিই। আহ জাজাকিল্লাহ খাইর। যেটা বলছিলাম যে আমাদের প্রিনাটাল কোর্সে আমি যা কিছু পড়ালাম 1 ঘন্টার মধ্যে, এত এত বেশি, মানে এই টপিকটা এত লেন্দি যে আমি 1 ঘন্টার মধ্যে কতটুক বলবো সেটা নিয়ে আমি খুবই ইতে পড়ে গেছি, যে এত কথা তো 1 ঘন্টায় বলে শেষ করতে পারবো না। তাই ভাবলাম যে আচ্ছা, মোস্ট ইম্পর্ট্যান্ট কথাগুলাই বলে দেই, যেন যিনি শোনেন তারই হচ্ছে লেবারের সময় কাজে লাগে। আর ইন ডিটেলস আপনারা জানতে চাইলে অবশ্যই হচ্ছে প্রিনাটাল কোর্সটা আপনাদের করতে হবে। আর হচ্ছে এছাড়া আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, টেলিগ্রাম গ্রুপে আপনারা যে কোনো কোশ্চেন করতে পারবেন। তারপর হচ্ছে আমাদের পেজে আপনারা যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারেন। এছাড়া হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ আছে, সেখানেও আপনারা প্রশ্ন করতে পারবেন যখন প্রয়োজন। আর আপনারা চাইলে দোলা সার্ভিসও নিতে পারেন, দোলা সার্ভিসের জন্য আপনারা পেজে নক করতে পারেন। ওভারঅল আমরা আপনাদের সাথে একদম মানে 24/7 আপনাদের সাথেই আছে, আপনাদের পাশেই আছি বলা যায়। তো সেটা হচ্ছে আপনারা কখনোই ফিল করার প্রয়োজন নাই যে আমি প্রেগনেন্ট বা আমি কি করব না করব বুঝতে পারতেছি না। যখনই যেটা বুঝতে পারবেন না ভাববেন তখনই আমাদেরকে জিজ্ঞেস করবেন। আমাদের দৌলা আপুরা পেজে আছে, সব জায়গায় আছে, ইনস্ট্রাক্টর আপুরা প্রিনাটাল কোর্সের, তারপর আমাদের আমাদের ডক্টর আপুরাও আছেন, সবাই মিলেই সব কোশ্চেন গুলার আনসার দেওয়া হয় গ্রুপে, তারপর চ্যানেলে, পেজে, সব জায়গায়। তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আজকে সেশনটা শেষ করলাম। জাজাকাল্লাহ খাইর সবার প্রেজেন্সের জন্য। আমরা দোয়া পড়ে সেশনটা শেষ করে দেই তাহলে। সুবহানাকা আল্লাহুম্মা
وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপুরা।